স্যার ক্লাস কি 5টা পর্যন্ত তোমাদের উপর ডিপেন্ড লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এক্সেপশন শুরু করছিলাম। সো আমি একটু জাস্ট রিভিউ করে দিই আমরা এক্সেপশনে আপাতত কী কী জিনিস কভার করা হয়েছে। সো আমরা এক্সেপশনে করা মোটামুটি দেখছিলাম হচ্ছে হলো কীভাবে ট্রাই ক্যাচ দিয়ে হচ্ছিল আমরা একটা এক্সেপশন ক্যাচ করতে পারি। ট্রাই দিয়ে হচ্ছিল আমরা সেট অফ কোড আমরা মনিটর করবো। আফটার দ্যাট we can catch some exception if any exception is occurred during inside any block of try block। ঠিক আছে, ট্রাই ব্লকের মধ্যে কোনো লাইনের মধ্যে এক্সেপশন হলে আমি ক্যাচ দিয়ে সেটাকে ক্যাচ করতে পারবো। আচ্ছা, আমি এখানে আমরা দেখছিলাম হচ্ছিল যে ট্রাই ব্লকের মধ্যে কোনো একটা লাইনে পার্টিকুলার একটা লাইনে যদি কোনো একটা এক্সেপশন হয় তাহলে তারপরে লাইনগুলো এক্সিকিউট হয় না, ইমিডিয়েটলি হলো ক্যাচ স্টেটমেন্ট এক্সিকিউট হয়। তো একটা ট্রাই যদি ক্যাচ স্টেটমেন্ট দিয়ে যদি ওটা হ্যান্ডেল করতে না পারে তাহলে তার বাইরের যে ক্যাচ স্টেটমেন্ট আসে সেই ক্যাচ স্টেটমেন্ট দিয়ে হ্যান্ডেল করতে হয়। তারপরে সেইটাও যদি না করতে পারে মানে নেক্সট ট্রাই ক্যাচ যেটা আমরা বলি সেটাও যদি হ্যান্ডেল করতে না পারে আফটার দ্যাট আমার এটা হচ্ছে সিস্টেমের কাছে চলে যায়। তো এটা হলো আপওয়ার্ড দিকে উঠে আসতে হবে। তো এটা দিয়ে আমরা মোটামুটি হলো ট্রাই ক্যাচ দিয়ে অলমোস্ট মানে আমরা ট্রাই ক্যাচ স্টেটমেন্টগুলো হ্যান্ডেল করতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে হলো এই যে আমাদের ট্রাই ক্যাচ দিয়ে এক্সেপশনগুলো আমরা হ্যান্ডেল করলাম, এই এক্সেপশনগুলো কিন্তু বিল্ট ইন এক্সেপশন। দ্যাট মিনস অলরেডি এই এক্সেপশনগুলো লেখা আছে, এই এক্সেপশনগুলো তোমাকে ইউজ করতে হবে, তোমাকে মানে এটা সিস্টেম থেকে জেনারেট করা হয়। এক হচ্ছে হলো ফার্স্ট অফ অল এই এক্সেপশনগুলো সিস্টেম থেকে জেনারেট করে, মানে সিস্টেম নিজে হচ্ছে এই এক্সেপশনগুলো তৈরি করে। ফর এক্সাম্পল যদি এখানে ডিভাইড বাই 0 হয় অথবা ইন্ডেক্স যদি না থাকে তাহলে সেই এই এক্সেপশনগুলো তৈরি করতেছে, বাট তুমিও এই এক্সেপশনগুলো তৈরি করতে পারো। প্লাস যে এক্সেপশনের ক্লাসগুলো তৈরি করতেছে এগুলো কিন্তু প্রিডিফাইন্ড, মানে অলরেডি লেখা আছে 8 মিনিট এক্সেপশন, এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এই ক্লাসগুলো কিন্তু আমরা লিখি না, এই এক্সেপশনগুলো অলরেডি সিস্টেমে লেখা আছে, মানে এটা লাইব্রেরির মধ্যে লেখা আছে। সো চাইলে আমরা এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, এইগুলাই হচ্ছিল আমরা আজকে কভার করবো মোটামুটি। সো ফার্স্ট অফ অল আমরা দেখি কীভাবে হচ্ছিল একটা এক্সেপশন আমরা তৈরি করতে পারি। আমি এতদিন যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আমরা লিখতাম সেই এক্সেপশনটা এখন আমরা হচ্ছিল নিজে লিখব। ঠিক আছে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এটা ধরো আমরা ইউজ করবো না। ধরো এইভাবে আমি চিন্তা করি একটা আমি মেথড থাকলো, যে মেথড হচ্ছিল মানে ধরো এরকম একটা এক্সেপশন, যে এক্সেপশন হলো তুমি যদি কোনো ইভেন নাম্বার অথবা অড নাম্বার তুমি যদি এন্টার করো তাহলে সে একটা এক্সেপশন ক্রিয়েট করবে, মানে তুমি কোনো অড নাম্বার দিতে পারো না। মানে একটা এক্সেপশন, যে এক্সেপশনটা হলো কোনো একটা অড নাম্বার কারণে হচ্ছিল এক্সেপশনটা হবে। তো এই ধরনের যদি আমি এক্সেপশন তৈরি করতে যাই তাহলে আমাকে নিজে একটা কাস্টম এক্সেপশন তৈরি করতে হবে, কারণ আমার অড নামে কোনো এক্সেপশন নাই। ঠিক আছে, আচ্ছা। সো এক্সেপশন তৈরি করাটা খুবই ইজি। এক্সেপ্ট দেখো সব প্যারেন্ট ক্লাসের এক্সেপশনকে মানে সব এক্সেপশনের প্যারেন্ট ক্লাসকে এক্সেপশন। সো এই এক্সেপশন দিয়েই তুমি হচ্ছে হলো যে কোনো ধরনের এক্সেপশন তৈরি করতে পারবে। সো ধরো আমরা একটা সিম্পল একটা এক্সেপশন তৈরি করি। সো এক্সেপশন কিন্তু নিজে একটা ক্লাস। সো আমাকে একটা ক্লাস ডিফাইন করতে হবে। সো আমি এখানে একটা ক্লাস লিখি যেটার নাম দিলাম হলো অড এক্সেপশন। এখন পর্যন্ত এটা একটা সিম্পল ক্লাস, জাস্ট সিম্পল ক্লাস, এটার মধ্যে কোনো এক্সেপশনটাই ছিল না। সো এটাকে তুমি যদি এক্সেপশনে কনভার্ট করতে চাও, এটা কিন্তু সিমিলারলি আমরা যে ফ্রেম আমরা ইউজ করছিলাম, যে ফ্রেম কি ছিল একটা ক্লাসকে ফ্রেম তৈরি করতে গেলে জাস্ট ইউ ক্যান এক্সটেন্ড দ্য যে ফ্রেম, দেন আমার ক্লাসটা হচ্ছে যে ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। তো সিমিলারলি এক্সেপশনের ক্ষেত্রেও একই অ্যাপ্রোচ। সো আমি যদি এক্সেপশন থেকে মানে আমার যে ক্লাস সে ক্লাস থেকে যদি এক্সেপশনকে এক্সটেন্ড করি, সো আমার হচ্ছে হলো আচ্ছা আচ্ছা আর করা দরকার আচ্ছা ফ্যানগুলো অন করে সামনে ফ্যানগুলো অফ করে ওটা কি
আদৌ চলতেছিল? আচ্ছা ওকে। আচ্ছা সো আমার এক্সেপশনের ক্ষেত্রে হচ্ছিল জাস্ট আমার একটা ক্লাসকে এক্সেপশন মানে এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করে দিলেই সেই ক্লাসটা অটোমেটিক এক্সেপশনে কনভার্ট হয়ে যাবে। সো আসলে অটোমেটিক না, মানে এখন আসলে এক্সেপশনের মধ্যে মানে আমার অড এক্সেপশন ক্লাসের মধ্যে এক্সেপশনের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো আমার এখানে চলে আসছে। সো এখন আমি আগের মতনই এক্সেপশন ক্লাসগুলোকে ইউজ করতে পারবো। আচ্ছা চাইলে তুমি এখানে মানে এক্সট্রা কিছু মেথড আছে সেগুলা ওভাররাইড করতে পারো, এবং তার যে মানে কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরটাও তুমি ওভাররাইড করে তোমার মতো লিখতে পারো। আচ্ছা ওটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা সিম্পল ধরো একটা আমরা এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করি, কনস্ট্রাক্টর। আচ্ছা এখানে দেখো যে এক্সেপশনের অনেকগুলা অপশন আছে, মানে এক্সেপশন ক্লাসের কতগুলো হচ্ছিল মানে ওয়েতে তুমি হচ্ছিল এক্সেপশন ক্লাসে কনস্ট্রাক্টর কল দিতে পারবে। একটা হচ্ছিল ফাঁকা এক্সেপশন ক্লাস, দ্যাট মিন্স তোমার এখানে এর জন্য কিন্তু আমাদের ইউজ দিচ্ছ না, কারণ আমার এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে, যে ডিফল্ট কনস্ট্রাক্টর এক্সেপশনে ডিফল্ট কনস্ট্রাক্টর কল দিতেছে। সো এই ডিফল্ট কনস্ট্রাক্টর এখানে একটা আছে, আর একটা আছে হচ্ছিল স্ট্রিং। স্ট্রিং মানে হচ্ছিল যে তুমি এটার মেসেজটা সেট করতে পারবে। ওই যে আমার মনে আছে আমরা গেট মেসেজ একটা ছিল যেটা হলো যে ডিভাইড বাই 0 দিয়ে গেট মেসেজটা নিতে পারতো। সো এই মেসেজটা তুমি সেট করো। আরো কতগুলো আছে ওগুলো আমরা না দেখি, ধরো আমরা মেসেজটা আমরা নিতে চাই। সো আমরা এই এক্সেপশন আমি যখন তৈরি করবো সাথে সাথে মেসেজটা আমি দিয়ে দিতে পারবো যে কি মেসেজ শো করবো। মানে এক্সেপশনটা যদি কোনো থ্রো হয়, আমরা এক্সেপশন অবজেক্টের ক্লাস দিয়ে যদি আমি গেট মেসেজটা কল করি, দেন ইট উইল শো দ্য মেসেজ। ঠিক আছে? আচ্ছা সো আমাদের দেখো এক্সেপশন কিন্তু আমার তৈরি হয়ে গেল। সো আমরা যে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আমাদের যেরকম একটা আছে, সিমিলারলি আমার এখানে আমার নিজের জন্য একটা আমি এক্সেপশন তৈরি করে নিলাম যেটা হলো অড এক্সেপশন। আমি এটা কোনো জায়গায় এখন ইউজও করি নাই, বাট এটা আমি তৈরি করে রাখছি। সো অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনের মতন আমার একটা এখন এক্সেপশন তৈরি হয়ে গেছে। আচ্ছা এটা কিন্তু একটা জেনারেল একটা ক্লাস, কিন্তু এটা একটা স্পেশালাইজ ক্লাস যেটা হচ্ছে হলো এক্সেপশন তৈরি করতে পারে। বাট এটার মধ্যে কিন্তু তুমি তোমার নর্মাল ক্লাসের মতন তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, এটার ভিতরে তুমি চাইলে অ্যারে ডিক্লেয়ার করতে পারো, এটার ভিতরে তুমি একটা মেথড লিখতে পারো, এটার ভিতরে তুমি যে কোনো ধরনের কোড করতে পারো। এটা সিম্পল একটা ক্লাস, বাট এখানে তুমি আদার্স জিনিসগুলো ইউজ করতে পারো। এখানে তুমি কিন্তু আরেকটা জিনিস করতে পারো, এই যে মেসেজ এইটাই যে সীমাবদ্ধ দিতে হবে এরকম না। তুমি এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে তুমি আরেকটা ভ্যালু দাও, যে ভ্যালুটা ধরো এই অড এক্সেপশন ক্লাসের ভিতরে মনে করো একটা ভ্যালু একটা রেখে রাখো। মনে করো নাম নামে একটা ভেরিয়েবল আছে অড এক্সেপশন ক্লাসের ভিতরে, মানে এই অড এক্সেপশন ক্লাসের ভিতরে তুমি এখানে একটা তুমি পাবলিক আইডেন্টিটি নাম লিখে রাখতে পারো, এন্ড এই এক্সেপশন ক্লাসের কনস্ট্রাক্টর দিয়ে ওই নাম ভেরিয়েবলটা কনস্ট্রাকশনের সময় নিয়ে যেতে পারো। তো সিম্পলি যেরকম আমরা হচ্ছিল নর্মাল ক্লাস করি সেই নর্মাল ক্লাসের মতনই এখানে কিন্তু প্যারামিটার হিসেবে যে কোনো ভ্যালু দিতে পারবে। হ্যাঁ প্যারেন্ট ক্লাস একটা আছে সেটা এক্সেপশন, সেখানে তুমি যদি চাও তাহলে তুমি মেসেজ পাঠাইতে পারো, তাহলে মেসেজ নিতে পারো। আর যদি না চাও তাহলে তুমি ফাঁকা একটা কিছু নিলা, তোমার নাও নিলা, তুমি এখানে মেসেজ নিলা না, তুমি একটা ফাঁকা জাস্ট লিখে রাখলাম। ঠিক আছে? সো এটা হচ্ছিল আমাদের অড এক্সেপশন, অড জাস্ট একটা নর্মাল এক্সেপশন। বাট এই এক্সেপশনটার মধ্যে কিন্তু প্রবলেম আছে, সরি প্রবলেম না, মানে এই এক্সেপশনটা এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো জায়গায় ইউজ করিনি। মানে আমরা দুইটা পার্ট করছিলাম, যে আমরা ট্রাই ক্যাচ দিয়ে হচ্ছে হলো সিস্টেম জেনারেটেড এক্সেপশন আমরা ধরতে পারতাম, যেগুলো হলো সিস্টেমে লিখে রাখছে। সো একটা কাজ আমরা সলভ করলাম যে সিস্টেমে যে এক্সেপশন লিখে আছে শুধুমাত্র সেটাই আমরা ইউজ করবো না, চাইলে আমরা নিজেদের এক্সেপশন ইউজ করতে পারি। তাহলে সেই পার্টটা এখন আমরা করে ফেললাম যে আমাদের নিজেদের এখন এক্সেপশন আছে, এক্সেপশন ক্লাস আছে। বাট আমরা কিন্তু এখন ওই এক্সেপশনটা জেনারেট করে নিই, যে এক্সেপশনটা যে সিস্টেম পার্টিকুলার ডিভাইড বাই 0 হলে যে একটা এক্সেপশন সে জেনারেট করতো, সেই কাজটা কিন্তু আমরা এখনো করি না। এখানে সেই এক্সেপশন কিন্তু এখানে কোনো জায়গায় জেনারেট করছে না। আচ্ছা আমরা এখন লাস্ট ক্লাসে যেটুকু করছিলাম, লাস্ট ক্লাসে এরকম এখানে ট্রাই কেস যাই দিছিলাম, এইগুলাকে আপাতত আমরা কমেন্ট আউট করে দিই। এগুলো আমি একটু মিনিমাইজ করে রাখি। তো এগুলো কোড থাকবে, আমি এখান থেকে লিখি। ঠিক আছে? হ্যাঁ 13 না স্যার, এটা 14 এটা দেখলে বোঝা যাবে। আচ্ছা সো ধরো আমি এখানে একটা মেথড ডিক্লেয়ার করি, পাবলিক ভয়েড চেক। সো ধরো আমি এরকম একটা মেথড ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে জাস্ট নাম্বার নিতে পারে, নাম্বার নিবে এমন একটা চেক করবে। আচ্ছা আমি স্ক্যানারটাকে আমি একটু অন করে দিই।
স্ক্যানারটা রাখলাম এখানে আইএনটি এন ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট আইএনটি দিয়ে নাম্বারটা নিলাম অ্যান্ড হচ্ছে হলো ধরো দুইটা নাম্বারই নেই আচ্ছা একটা নাম্বারে আপাতত রাখি আচ্ছা ধরো কোনো একটা কারণে আমার হচ্ছে হলো মানে আমি এই মেথডটা কল করবো জাস্ট চেক করার জন্য এখানে কোনো জিরো সে দিতেছে যদি জিরো দেয় তাহলে একটা এরিথমেটিক এক্সপ্রেশন দিবে জাস্ট এভাবে চিন্তা করবো ধরো আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি আইএনটি এ ইকুয়াল টু নাম প্লাস ওয়ান অ্যান্ড সে আসলে কী করতেছে আইএনটি রেজাল্টের মধ্যে এ ডিভাইডেড বাই নাম্বারই করতেছে সো এখন দেখো এই লাইনটা যদি আমি এক্সিকিউট করি সে কি করবে যদি জিরো হয় তাহলে তো সিস্টেম থেকে একটা এক্সেপশন তৈরি করে দিবে এখন চিন্তা করে এইভাবে যে আমি সিস্টেম থেকে যে এক্সেপশনটা দিবে সেটা আমি ইউজ করব না আমি নিজে হচ্ছিল একটা এক্সেপশন ক্রিয়েট করব কোনটা ওই লাইনটা যাওয়ার আগেই আমি হয়তো এখানে চেক করে আমি বলবো যে একটা এক্সেপশন আমি থ্রো করে দেব ঠিক আছে মানে এই লাইনটা আসার আগেই আমি ধরো এখানে আমি এক্সেপশন থ্রো করে দেবো যে এটা হচ্ছে হলো মানে অ্যাপ্লিকেবল না মানে তুমি আমার ফাংশনের ভিতরে মেথডের ভিতরে ঢুকতে পারবে ঠিক আছে এন্টার করতে পারবে আর এখানে এই লাইনে এক্সিকিউট করতে আসলে তো জিরো দিলে তো সে অটোমেটিক হচ্ছে হলো একটা এক্সেপশন থ্রো করবে অথবা এইভাবে চিন্তা করো আমি জিরোর জন্য তো এখানে এক্সেপশন থ্রো করবে বাট কোনো নেগেটিভ নাম্বার হলে এক্সেপশন থ্রো করবে নেগেটিভ নাম্বার হলে তো সে ডিভিশন ঠিক মতো করতে পারবে আচ্ছা ধরো তোমার এই অ্যাপ্রোচের মধ্যে তুমি কোনো নেগেটিভ নাম্বার অ্যালাউ করো না কেউ যদি নেগেটিভ নাম্বার অথবা জিরো যদি দেয় তাহলে সাথে সাথে তুমি হচ্ছে একটা এক্সেপশন তাকে জানাই দিবা এই এক্সেপশনটা জানানো যায় হচ্ছে হলো মানে এইটা কাইন্ড অফ হচ্ছে কাইন্ড অফ রিটার্ন স্টেটমেন্টের মতো একটা মেথড থেকে তুমি কিছু রিটার্ন করে দিচ্ছ তাহলে কি যে তোমাকে কল করছে তাকে তুমি জানাচ্ছ এই ভ্যালুটা আমি রিটার্ন করবো সো এক্সেপশন জেনারেট করাটাও সিমিলারলি এই অ্যাপ্রোচে করা হয় যে তুমি কোনো একটা পার্টিকুলার কন্ডিশনের জন্য তুমি একটা এক্সেপশন জেনারেট করতেছো যেটা হলো সিস্টেম করতো সেই কাজটাই তুমি এখন করবো কীভাবে করা যায় সো ধরো আমি একটা সিম্পল একটা ইফ লিখলাম ইফ নাম্বার যদি গেটার ইকুয়াল টু জিরো হয় দেন আমি সামথিং ওয়েতে একটা এক্সেপশন জেনারেট করব ঠিক আছে তাহলে এখানে আমরা একটা এক্সেপশন জেনারেট করবো কীভাবে খুব সিম্পল সেটা হচ্ছিল থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন সো ইটস লাইক এ রিটার্ন স্টেটমেন্ট রিটার্ন কিন্তু রিটার্ন সামথিং একটা ভ্যালু রিটার্ন করে দিলাম আর এটা হচ্ছে হলো সে একটা অ্যারিথমেটিক এক্সেপশন অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টটা থ্রো করতেছে কার কাছে থ্রো করতেছে যে এটাকে কল দিবে ঠিক আছে সো এখন তুমি যদি একটু রান করে দেখো আমি যদি একটু রান করি সো এবার আমি একটু নিচে যাই এখানে আমি একটা -15 দিলাম তাহলে দেখো যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন তৈরি হয়ে গেছে ঠিক আছে কারণ কি এখান থেকে আমি থ্রো করছি কিন্তু এই লাইনে কিন্তু এক্সপ্রেশন থ্রো করার কথা না কারণটা কি ওই লাইনে তো শুধুমাত্র জিরোর জন্য এক্সপ্রেশন থ্রো করবে আদারওয়াইজ কিন্তু এক্সপ্রেশন জেনারেট করবে না কিন্তু এখানে কিন্তু আমার হচ্ছে হলো মাইনাসের জন্য আমি একটা এক্সপ্রেশন তৈরি করতেছি সেই জন্য মানে এটা থ্রো করছে তুমি একটু যদি স্ট্যাক টেস্টটা দেখো দেখবা যে এই যে 55 লাইনে হচ্ছে হলো এক্সেপশনটা জেনারেট হয়েছে এখানে হচ্ছে জেনারেট হয়েছে এরপর 48 হচ্ছে আবার জেনারেট হয়েছে মানে 48 হলো পাস করছে সো এই যে এখানে আমি একটু ক্লিক করলে দেখতে পারবা এই যে এই লাইন আর এই লাইন হচ্ছে হলো তার রেসপন্সিবল ফর জেনারেটিং কোনটা মানে এটা হচ্ছে না এটা হলো স্ট্যাক ট্রেস আছে স্ট্যাক মানে হলো এটা কোথায় কোথায় কোন কারণ এই এক্সেপশন ক্লাসের তো ভিতরে এটা জেনারেট হয়েছে মানে এটা কোন জায়গায় জায়গায় হচ্ছিল এই এক্সেপশনটা তৈরি করছে মেইনলি এই দুটো দেখা হচ্ছিল এটা হলো তোমার কোডে হয়েছে আর বাকিগুলো হচ্ছিল ইন্টারনাল যে কোডগুলো আছে যেটাতে হ্যান্ডেল করার চেষ্টা করছে সিস্টেম যেখান থেকে হ্যান্ডেল করার চেষ্টা করছে সিস্টেমের আগে যে নেট অ্যাক্সেস ইমপ্লিমেন্ট হলো সামথিং এই ধরনের মেথডগুলো আছে যারা হচ্ছে সিস্টেম জেনারেটেড
এক্সেপশনগুলো হ্যান্ডেল করার চেষ্টা করব। সো এবার আসি হচ্ছিল তাহলে আমরা একটা এক্সেপশন জেনারেট করতে পারতেছি। সো দেখো আমি নিজে এক্সেপশন তৈরি করতে পারতেছি, মানে একটা এক্সেপশন তৈরি করছিলাম অড এক্সেপশন, অ্যান্ড উই ক্যান জেনারেট অর থ্রো এ নিউ এক্সেপশন। আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, দেখো ফাইলের কাজ যখন আমরা করতে গেছিলাম তখন মনে আছে কিনা আমাদের কিন্তু নিউ ফাইল ইনপুট স্ট্রিম যখন দিছিলাম, ব্র্যাকেটে যখন ইনপুট দিছিলাম তখন কিন্তু আমাকে একটা রেড কালার দিয়ে মার্ক দিছিল যে তুমি হচ্ছিল এই লাইনটা লিখলে তোমাকে ট্রাই কেস লিখতে হবে অথবা হচ্ছিল থ্রো স্টেটমেন্ট লিখতে হবে। তখন আমি বলছিলাম যে আপাতত হলো ইরোরটা সলভ করার জন্য আমি হলো থ্রোজ লিখে দিই। আচ্ছা সো এখানেও সিমিলারলি এনফোর্স করা যায়, বাট তার আগে আমি একটু ছোটো কিছু অ্যাকশন দেখে দিই। তুমি চাইলে এখানে মেসেজ দিয়ে দিতে পারো নেগেটিভ ভ্যালু। এখন তুমি যদি এটা রান করো, মানে জাস্ট আমি একটা মেসেজ দিয়ে দেখলাম মেসেজ কাজ করে কিনা। সো এবার যদি -15 দেই তাহলে দেখবা এখানে ছিল নেগেটিভ ভ্যালু, মেসেজটা প্রিন্ট করতেছে। সো এটা হলো মেনলি মেসেজের কাজ, মানে তোমার এক্সেপশনটা থ্রো করার সাথে সাথে তুমি মেসেজও দিয়ে দিতে পারো। আচ্ছা এখানে এখন যদি আমি চাই যে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা কি অ্যারিথমেটিক এক্সেপশন ইউজ করলাম, বাট এই যে অ্যারিথমেটিক এক্সেপশনে যে ইউজ করলাম, চাইলে এখানে তুমি তোমার নিজের এক্সেপশনগুলোও ইউজ করতে পারো। আমার নিজের এক্সেপশন কি একটু আগে যে এক্সেপশনটা আমি তৈরি করলাম অড এক্সেপশন। তো ধরো আমি এখন এটাকে চেঞ্জ করে দিই বলি যে না নেগেটিভ নাম্বার না, আমার যদি কোনো ধরনের অড নাম্বার দেয় তাহলে এক্সেপশন থ্রো করবে, অড নাম্বার অথবা যদি 0 দেয় তাহলে অড এক্সেপশন থ্রো করবে, ঠিক আছে? অথবা এর নামটাও আমি চেঞ্জ করে দিতে পারি চাইলে। ধরো এটা নেগেটিভ ভ্যালুই রাখি, যেহেতু আমি অলরেডি আমরা এই কাজ করছি নেগেটিভ ভ্যালু অথবা ইনভ্যালিড ভ্যালু এক্সেপশন, এটাই বলি, এটা জেনারেলাইজ হোক ইনভ্যালিড ভ্যালু এক্সেপশন। সো এটা চেঞ্জ করে দিলাম, সো আমি নামটা জাস্ট চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? সো তোমার কাস্টম ইমপ্লিমেন্টের এক্সেপশন যদি থ্রো করতে চাও তাহলে তোমার কি করতে হবে? হ্যাঁ না, এটাই হচ্ছিল মজার বিষয় যে তোমার অলরেডি এক্সেপশন আছে, তুমি জাস্ট এটাকে এখানে চেঞ্জ করে দেবে। কেন স্যার এই এক্সেপশন ক্লাসে যে চেঞ্জ করলে হবে না? আচ্ছা হ্যাঁ বলো। না আমি কি এক্সেপশন ক্লাসে যে চেঞ্জ করে দিই, এক্সেপশন ক্লাসে কি চেঞ্জ করবে? যে কারণে এক্সেপশন হচ্ছে সেটাকে আমি চেঞ্জ করে দিলাম, যে কারণে এক্সেপশন হচ্ছে সেটাকে আমি ঠিক করে দিলাম, যার জন্য সেটা এক্সেপশন না, মানে এইটা তো মানে কোনো এখানে তুমি কোনো কন্ডিশন বলো না, এখানে তুমি এক্সেপশন তৈরি করছো, মানে এক্সেপশনের ক্লাস লিখছো, বাট এটা কোন সময় থ্রো হবে এগুলো কন্ডিশন তুমি বাইরে দিবা। এটা যে একটা এক্সেপশনের অবজেক্ট, এটা তুমি থ্রো করবা, এটা কাইন্ড অফ রিটার্ন করবা। যারা হচ্ছিল এই লাইনগুলোকে মনিটর করতেছে তারা হচ্ছিল এটাকে ট্রাই কেস দিয়ে এটাকে হ্যান্ডেল করবে, বাট কোন সময় থ্রো হবে এটা তুমি ক্লাসের ভিতরে লিখবে না। এটা কাইন্ড অফ হচ্ছে একটা রিটার্ন স্টেটমেন্টের মতো। তুমি যখনই কোনো একটা এক্সেপশন থ্রো করতে যাও জাস্ট থ্রো নিউ ইনভ্যালিড এক্সেপশন, সেটা অ্যারিথমেটিক এক্সেপশন হতে পারে, ইন্ডেক্সন এক্সেপশন হতে পারে, অথবা তোমার নিজের কাস্টম এক্সেপশন হতে পারে। জাস্ট থ্রো দিয়ে নিউ ইনভ্যালিড এক্সেপশন দিয়ে তুমি থ্রো করে দিবা। আচ্ছা এখানে একটা এখন ঝামেলা হচ্ছে হলো এই যে আমি একটা এক্সেপশন লিখলাম, এই এক্সেপশনটা কিভাবে হ্যান্ডেল করতে হবে এটা কিন্তু এখন পর্যন্ত আমি জানি না, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এখানে হলো থ্রো, আমরা কিন্তু এই যে 5টা মানে বলছিলাম কিওয়ার্ড পড়ছিলাম, ট্রাই, ক্যাচ, থ্রো, থ্রোস, ফাইনালিটা পরে দেখি থ্রোস কি করা যায়? একটা ওয়ে হচ্ছিল তুমি এখানে ট্রাই কেস দিয়ে তুমি এখানে হ্যান্ডেল করো, একটা ওয়ে হচ্ছিল এখানে তুমি ট্রাই কেস দিয়ে যে এভাবে তুমি দিতে পারো ট্রাই এটার ভিতরে তুমি যা ইচ্ছা করতে পারো, এটা আমি এখানে কিছু ইউজ করলাম না, ঠিক আছে? এখানে তুমি যাই। সো দেখো তাহলে এই জায়গায় আগে কি লিখতাম? 8 মিনিট এক্সেপশন, এখানে আমি লিখতেছি আমি হচ্ছে হলো ইনভ্যালিড নাম্বার এক্সেপশন, ইনভ্যালিড ভ্যালু এক্সেপশন সামথিং যাই হোক। সো আসলে তুমি যখন একটা এক্সেপশন তৈরি করতেছো, এক্সেপশন তৈরি করাটা ওয়ে হচ্ছে হলো মানে একটা মানে কাস্টম এক্সেপশন ক্লাস তৈরি করা ওয়ে হচ্ছে হলো জাস্ট এক্সটেন্ড এক্সেপশন ক্লাস, সিম্পলি, আর কোনো কিছু করার দরকার নেই। সেটাই তোমার অটোমেটিক হচ্ছিল এক্সেপশন ক্লাসে কনভার্ট করে দেবে। তুমি কোন সময় জেনারেট করবা এটা ডিপেন্ড করে তুমি কোন সময় একটা ইফ কন্ডিশন সামথিং কন্ডিশনের উপর বেস করে তুমি হচ্ছিল সেটাকে জেনারেট করবা, দ্যাটস ইট। হ্যাঁ এই কন্ডিশন সবসময় ক্লাস দেবে না, এটা কোন সময় হবে এটা তুমি বুঝবা।
এটা বাইরেই করতে হবে, কারণ হচ্ছে হলো এই অ্যারিথমেটিক এক্সপ্রেশন কোন সময় হবে, এটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন নিজে জানে না, এটা জানো তুমি যে কোন কনটেক্সট ইউজ করতেছো, কারণ এটা তো ডিফারেন্ট কনটেক্সট ইউজ করতে। আচ্ছা একটা এখানে দেখো এইখানে এই জিনিসটা হচ্ছে হলো একটু মানে আমি জানি না তোমার কাছে অর্ডার লাগতেছে কিনা, আমি এখানে এক্সপ্রেশন তৈরি করতেছি আবার আমি এখানে ক্যাচ করতেছি, মানে আমি এখানে হ্যান্ডেল করার ট্রাই করতেছি, কিন্তু এগুলা কি জেনারেলি এখানে হয়েছে। ফর এক্সাম্পল এভাবে চিন্তা করো, ফাইল ইনপুট যখন আমি নিতে গেছিলাম তখন যে একটা এক্সেপশন তৈরি হয়েছিল, মানে এক্সেপশন যেটা আমাকে ফোর্স করতেছিল যখন ইনোড দেখেছিল, সেটা তো তাহলে তার ভিতরেও হ্যান্ডেল করতে পারতো, ওই ক্লাসের ভিতরে হ্যান্ডেল করে নিতে পারতো না, ওই ক্লাস থেকেই তো জেনারেট করতেছে, সেখানে না করে আমাকে বলছে যে তুমি এটা হ্যান্ডেল করো, ঠিক আছে, মানে যে তোমাকে কল করতেছে। তো এটা আসলে দুই ওয়েতে হ্যান্ডেল করা যায়, তুমি যেখানে এক্সেপশনটা তৈরি করতেছো সেখানে তুমি এটাকে হ্যান্ডেল করে নিতে পারো, অথবা এটাকে বাইরে হ্যান্ডেল করতে পারো। সো যদি বাইরে হ্যান্ডেল করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এখানে একটা ছোট একটা ক্লোজ আছে, সেটা হলো থ্রোজ ইনভ্যালিড এক্সেপশন। সো এটা আসলে কি করে, এটা পাস করে দেয়, তুমি এক জায়গায় জেনারেট করতেছো, সেখানে যদি হ্যান্ডেল করতে না চাও, জাস্ট ইউ ক্যান পাস দ্যাট এক্সেপশন ইন হোয়াট এভার ক্লাস হুইচ ইজ কল ইউ, যে তোমাকে কল করছে সে হচ্ছে হ্যান্ডেল করবে। সো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি যে আমি এটাকে হ্যান্ডেল করতে চাই না, যে আমাকে কল করবে তাকে অবশ্যই এটা হ্যান্ডেল করে নিতে হবে। কথাটা বুঝতে পারছো, যে আমি এটাকে মানে একটা এক্সেপশন আমি এখানে জেনারেট করতেছি, তো আমি এখানে হ্যান্ডেল করতে চাচ্ছি না, হ্যান্ডেল করা মানে কি, ট্রাই দিয়ে মডিউলটা এন্ড ক্যাচ দিয়ে ক্যাচ করা, আমি চাচ্ছি এখানে আমি এটাকে হ্যান্ডেল করব না। সো আমরা এটা কি করতে পারি, এটা পাস করে দিতে পারি, আর এটাকে যে আমাকে কল করবে সে হচ্ছে হলো এটাকে সলভ করে নেবে। কথাটা বুঝতে পারছো, আমি এটাকে হ্যান্ডেল করবো, আমি বলতেছি যে যে আমাকে কল করবা সে হচ্ছে এটা হ্যান্ডেল করবে। জাস্ট হয়ে গেল যে ফাইল ইনপুট স্ট্রিম, আমরা যে এখন তৈরি করছিলাম যে ফাইল ইনপুট স্ট্রিম, তারপর এফইন ইকুয়াল টু নিউ ফাইল ইনপুট স্ট্রিম যখন লিখছিলাম তখন কিন্তু আমার ইনোড দিতেছিল, কারণ কি ফাইল ইনপুট স্ট্রিম যে ক্লাসটা আছে সে বলতেছিল যে আমি এখানে যে একটা এক্সেপশন জেনারেট করতেছি, যে এক্সেপশনটা হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন অথবা আইও এক্সেপশন। সো এই এক্সেপশনটা আমি নিজে হ্যান্ডেল করবো না, বাট তুমি যখন এটাকে কল দিবা, কারণ তুমি এখন এটা যদি সবসময় আমি হ্যান্ডেল করতে থাকি, এরকম জায়গায় হতে পারে যে জায়গায় এটা ক্রিয়েট হয়ও নাই, সো তার জন্য আমার এটা হ্যান্ডেল করতে হচ্ছে। সো এখানে আমি কি করবো, যে তুমি যখন ইউজ করবা, আমি তো জানি না ইউজার কোন সময় ইউজ করবে, মানে ইউজার মানে হচ্ছে এই মেথডটাকে যারা ইউজ করবে সেটা কোন জায়গায় ইউজ করতেছে, কি কনটেক্সট ইউজ করতেছে সেটা তো আমি জানি না। সো এটা হচ্ছে তার রেসপন্সিবিলিটি যে হচ্ছে আমাকে কল করবে, বুঝা গেছে। তাহলে থ্রো দিয়ে হচ্ছে আমি এক্সেপশন জেনারেট করতে পারি, মানে এক্সেপশন থ্রো করতেছি, এক্সেপশন রিটার্ন করতেছি, অ্যান্ড থ্রোজ দিয়ে হচ্ছে এটাকে আমি পাস করে দিচ্ছি যে আমি যে জায়গায় জেনারেট করছি সেই জায়গায় এটাকে আমি হ্যান্ডেল করবো না, বাট আদার যে জায়গা থেকে আমার কল করা হচ্ছে সে এটাকে হ্যান্ডেল করবে। আসলে তুমি ইউজারকে এনফোর্স করতেছো, তুমি ইউজারের উপর তুমি চাপাই দিচ্ছ, অথবা আরেকজন যে জায়গা থেকে কল করতেছো সেই জায়গার উপরে তুমি হচ্ছে ফোর্স করতেছো যে ইউ হ্যাভ টু হ্যান্ডেল ট্রাই ক্যাচ অথবা সামথিং জায়গা দিয়ে সেটা তুমি ইউজ করবা। এটা আসলে কাজ এভাবে হয় যে তুমি হচ্ছে একটা ফাংশন লিখছো, একটা ক্লাস লিখছো, একটা মেথড লিখছো, এখন তোমার এই সেম মেথডটা এটা কি ডিফারেন্ট কনটেক্সট ইউজ হতে পারে। ধরো ফাইল ইনপুট আউটপুটের কাজ, তুমি হয়তো ফাইল ইনপুট আউটপুটের একটা ডাটাবেস অ্যাপ্লিকেশন তৈরি করতেছো, সেখানে ইউজ করতে পারো, অথবা তুমি হয়তো একটা গেম অ্যাপ্লিকেশন তৈরি করছো, সেখানে ইউজ করতে পারো। তাহলে ডিফারেন্ট কেসের ক্ষেত্রে এটা যে মানে এক্সেপশন হ্যান্ডেল করে যে মেসেজটা দিবে এটা কি ডিফারেন্ট হবে না। ফর এক্সাম্পল এভাবে চিন্তা করো, তোমাদের যে অ্যাপ আছে, অ্যাপের মধ্যে যখন একটা ইন্টারনেট কানেকশন না থাকে তখন যে এক্সেপশনটা দেয়, সো সেই এক্সেপশনটা ওই ইন্টারনেটের যে মানে ইন্টারনেটের জন্য তো অবশ্যই একটা ভিতরে একটা ডিভাইস আছে, যে মনে করো ওয়াইফাই মডিউল ডিভাইস, মানে তোমাদের যে মানে মোবাইল ডিভাইসের মধ্যে ওয়াইফাই যে একটা ডিভাইস আছে, মানে মোবাইল ডিভাইসের মধ্যে কিন্তু ওয়াইফাই একটা ছোট একটা ডিভাইস থাকে, তো ওই ডিভাইসটার মধ্যে যদি এই এক্সেপশনটা মানে তার যে মানে কোড আছে সেই কোডের মধ্যে যদি ওই এক্সেপশনটা হ্যান্ডেল করে নেয়, তাহলে ফেসবুক, জিমেল, তারপরে টুইটার, গুগল, সরি গ্রামীণ ফোন আর এগুলা এইসব নাম্বার থেকে ফোন দিয়ে তারপরে মনে হয় অফিস থেকে ফোন দিচ্ছে, আচ্ছা যাই হোক। সো এখন এই ডিভাইসের যে কোড আছে, ওয়াইফাই ডিভাইসের যে কোড আছে, সেই কোডের মধ্যে যদি এটাকে হ্যান্ডেল করে নেয়, তাহলে আমার কি করতে হবে, ফেসবুক কি ও এক্সেপশন আর পাবে, কারণ সে তো ভিতর থেকে হ্যান্ডেল করে নিছে। তাহলে ফেসবুক যে সুন্দর একটা মেসেজ দেখাতে চায়, ক্যান নট কানেক্ট উইথ দ্য ইন্টারনেট, তাহলে তো সেটা দেখাতে পারবে না।
আবার জিমেল যদি এক্সেপশন হ্যান্ডেল মানে না পায়, যে এটা যদি ভিতর থেকে সে নিজে ওয়াইফাই ডিভাইস হ্যান্ডেল করে নেয়, তাহলে কি ফেসবুক তো জানতে পারবে না যে কী কারণে এক্সেপশন হলো। তখন ফেসবুকের জন্য ওই যে ফেসবুক কিন্তু অন্য একটা মেসেজ দেখায়, ট্রাই এগেন সামথিং এত সেকেন্ড লেটার, ঠিক আছে। তাহলে ফেসবুক আর জিমেলের অ্যাপের মানে বেসটা কি সেম? ডিফারেন্ট জিনিস দেখায়। বাট এইটা যদি ওয়াইফাই ডিভাইস নিজে হ্যান্ডেল করতো, তাহলে কি একটা জেনারেল একটা জিনিস দেখাইতো যে ক্যান নট কানেক্ট উইথ দ্য ইন্টারনেট। সো জিমেল তাহলে তার মতো কাস্টমাইজ জিনিস দেখাতে পারতো না, টুইটার তার মতো কাস্টমাইজ জিনিস দেখাতে পারতো না। এটা হচ্ছে প্রবলেম। সো আমি হ্যান্ডেল করতে পারি, আমি বলতে পারো যে এখান থেকে তুমি হ্যান্ডেল করে দিতে পারো, হ্যাঁ ওকে আমি এটা এখান থেকে হ্যান্ডেল করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে হলো যদি এটা তুমি এই মেথডটা তুমি যদি ডিফারেন্ট কনটেক্সট ইউজ করো, তুমি যদি অন্য কনটেক্সট ইউজ করো, যারা এটাকে হ্যান্ডেল করতেছে, যারা এটা কল করতেছে, তারা হয়তো ডিফারেন্ট মেসেজ শো করতে চাইতে পারে। তুমি এখানে ট্রাই ক্যাচের মধ্যে যে জিনিস শো করবা, অন্য একজন হয়তো অন্য জিনিস শো করতে চাইতে পারে। তো এর জন্য বেটার হচ্ছে হলো সবসময় নিজে ইন্টারনালি হ্যান্ডেল করা না। আমি জাস্ট পাস করে দেবো, আমি পোর্ট করে দিছি, তুমি এটা হ্যান্ডেল করো, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে হ্যান্ডেল করো। সো এখন দেখো আমি যেহেতু এখানে হ্যান্ডেল করে নেই, এখন এই রকম চলে গেছে এখানে, ওই যে পাস করে দিচ্ছি কাইন্ড অফ হচ্ছে হলো ওই যে অ্যাবস্ট্রাক্ট মেথডের মতো, যে ডিজিজ পাস করে দিই আমরা, যে এক্সটেন্ড করলে উপর থেকে আসতে দিকে নিচের দিকে পড়তে থাকে, যে পর্যন্ত আমি এটাকে সলভ করি, মানে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে যে পর্যন্ত আমি ইমপ্লিমেন্টস করি। সো সিমিলারলি এখানেও কিন্তু সেম অ্যাপ্রোচই করতেছি। এখানে আমি একটা থ্রো দিয়ে আমি একটা হচ্ছে হলো এক্সেপশন তৈরি করতেছি, আফটার দ্যাট ইট উইল বি প্রোপাগেট। সো প্রোপাগেট হয়ে উপরের দিকে যেতে থাকবে যে পর্যন্ত না এটা সলভ করবে। সো কেউ যদি হ্যাঁ তুমি যেটা আমরা হচ্ছে ইয়ের ক্ষেত্রে বলছিলাম, ফাইলের ক্ষেত্রে বলছিলাম, আমরা ফাইলের ক্ষেত্রে কী বলছিলাম যে আমরা এটা করব না। সো আমরা কী করছিলাম, এখান থেকে অল্ট এন্টার দিলে এই যে সিমিলারলি কিন্তু এই দুইটা কিন্তু মেসেজই শো করতেছিল ওই সময়, মনে আছে? এখানে বলা হয়েছে যে অ্যাড সারাউন্ডেড টু ম্যাথ, সরি অ্যাড এক্সেপশন টু ম্যাথ সিগনেচার অর হচ্ছে সারাউন্ডেড টু ট্রাইগেট। সো আমি যদি ফার্স্টেরটা ইউজ করি তাহলে সে কী করবে, এটাও থ্রো করে দেবে, বলবে যে আমিও হ্যান্ডেল করবো না, এটাও থ্রো করে হ্যান্ডেল করবে। এখন মেইন মেথড যদি হ্যান্ডেল না করে তাহলে এটাকে হ্যান্ডেল করবে, সিস্টেম হ্যান্ডেল করবে। কেউ হ্যান্ডেল না করলে ওটা অটোমেটিক সিস্টেমের কাছে চলে যাবে। সো তখন সিস্টেম হ্যান্ডেল করলে ওই যে তখন একদম স্টপ করে দেবে। সো বেটার হয়ে হচ্ছে হলো আমি এটা হ্যান্ডেল করা। সো আমি এখানে হচ্ছে হলো ট্রাই ক্যাচ দিয়ে এটাকে হ্যান্ডেল করি। সো এখন আমি ক্যাচ দিয়ে ইনভ্যালিড এক্সেপশন, এই প্রিন্ট স্ট্যাক ট্রেস, দেখো ইনভ্যালিড এক্সেপশন কি, ইনভ্যালিড এক্সেপশনের ভিতরে প্রিন্ট স্ট্যাক ট্রেস নামে কোনো মেথড আছে? সে আসতে কোথা থেকে? এক্সেপশন ক্লাস থেকে, কারণ ইনভ্যালিড ভ্যালু এক্সেপশন এক্সটেন্ডস মানে ইনহেরিটস এক্সেপশন ক্লাস। তো বুঝা গেছে? সো তাহলে কি আমি একটা কাস্টম এক্সেপশন তৈরি করতে পারবো? এই যে আমি এখানে নেগেটিভ ভ্যালু এক্সেপশন তৈরি করলাম, না এখানে নিজে বানানো হচ্ছে তুমি এখানে আরো তো প্যারামিটার চেঞ্জ করতে পারো না। ধরো এভাবে আমি দিয়েছি, মানে এখানে আমি আরো এখানে প্যারামিটার দিয়ে দিতে পারি না, কিন্তু অ্যারিথমেটিক এক্সপ্রেশনের মধ্যে এখানে প্যারামিটার তুমি দিতে পারবা, তোমার কাস্টমার এখানে তুমি চেঞ্জ করতে পারবা, মানে ওইটার মধ্যে জাস্ট তুমি মেসেজটা পাস করতে পারতেছো, দ্যাটস ওকে, তুমি মেসেজ পাস করতেছো। বাট আমি এখানে যদি মনে করো কোনো ভ্যালু দিতে চাই, এক্সট্রা কোনো যদি এখানে ইনফরমেশন অ্যাড করে দিতে চাই, কনস্ট্রাক্টরের মধ্যে কি এখন এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিতে পারবো না, কারণ এটা একটা জাস্ট একটা ক্লাস, ঠিক আছে? ধরো আমি কোন ভ্যালুর জন্য এক্সেপশন হয়েছে সেটাও যদি আমি দিয়ে দিতে চাই, তাহলে কি করতে পারি, আইএনটি নাম, এখানে হলো একটা ভ্যালু আমি নিলাম আইএনটি নাম, এখানে হচ্ছে হলো আমি দিস দিয়ে নামটা নিয়ে নিলাম। তাহলে দেখো আমি যখন এই এক্সেপশনটা তৈরি করবো, তাহলে সাথে সাথে আমাকে একটা মেসেজ দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে, এন্ড এই ভ্যালুটা হলো এখানে অ্যাসাইন করে দিতে হবে। তো আমি যখন এখানে এক্সেপশনটা তৈরি করব, আমি এখানে কি করতে পারি, মেসেজের সাথে আমি নাম্বারটাও দিতে পারি। সো এখানে আমি যখন প্রিন্ট করব, আমি প্রিন্ট করার সময় বলবো যে এস আউট ই ডট, এই যে দেখো নাম, আমি নাম প্রিন্ট করে দিতে পারবো। এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম, আরো অনেক এক্সাম্পল আমি বলতে পারি। বুঝা গেছে কেন আমি কাস্টমার এক্সেপশন এন্ড হচ্ছে হলো ক্লোজ ইউজ করব? সো কাস্টমার এক্সেপশন তৈরি করতে গেলে জাস্ট এক্সটেন্ড এক্সেপশন ক্লাস, বাকি যে প্রপার্টি আছে ক্লাসের প্রপার্টি, সব ক্লাসের প্রপার্টি তুমি ইউজ করতে পারো, এনিথিং তুমি ক্লাসের মধ্যে নতুন ভেরিয়েবল তৈরি করতে পারো, মেথড তৈরি করতে পারো, এখানে সব কিছুই তুমি তৈরি করতে পারবা। থ্রো দিয়ে হচ্ছিল একটা এক্সেপশন আমি জেনারেট করতে পারবো, থ্রোজ দিয়ে হচ্ছিল একটা এক্সেপশন আমি পাস করে দিতে পারবো, যে আমি নিজে ট্রাই কেস দিয়ে হ্যান্ডেল না করে অন্য একজন হচ্ছিল এটাকে হ্যান্ডেল করবো। বুঝা গেছে? ওকে।
সো দেখো তাহলে এখন পর্যন্ত আমরা ট্রাই দিয়ে কীভাবে মনিটর করতে হয় সেটা দেখলাম, নেস্টেড ট্রাই কীভাবে লেখা যায়, ক্যাচ কীভাবে লেখা যায়, ক্যাচ দিয়ে কীভাবে একটা এক্সেপশন হ্যান্ডেল করা যায়, কীভাবে হলো প্যারেন্ট এক্সেপশন যে ক্লাস আছে সেই ক্লাস দিয়ে কীভাবে অল পসিবল এক্সেপশন ক্লাস হ্যান্ডেল করা যায়, যেটা যে আমরা দেখছিলাম যে যদি জাস্ট এক্সেপশন লিখে দিই তাহলে সব পসিবল এক্সেপশন আমি হ্যান্ডেল করতে পারি, এবং ওইটার কারণে কী কী প্রবলেম হয়েছে সেটা আমরা দেখছি। আফটার দ্যাট কীভাবে কাস্টমার এক্সেপশন ক্লাস আমরা তৈরি করতে পারি, দেন আমরা থ্রো কীভাবে দিয়ে এক্সেপশন মানে থ্রো করতে পারি, মানে জেনারেট করতে পারি, অ্যান্ড থ্রোজ দিয়ে কীভাবে পাস করতে পারি। সো একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছিল ফাইনালি। ওকে, সো ফাইনালির জন্য আমি একটু আগের কোড ব্লকসটা একটু অন করে নেই, এটা আমার একটু লাগবে, মানে এটা দিয়ে দেখাইলে বেটার হবে। থ্রোজ হচ্ছিল যেই সিগনেচারের মধ্যে তুমি দিয়ে দিবা সেই মেথড যদি কল করে তাহলে তোমাকে অবশ্যই ওইটাকে একটা ট্রাই কেস ব্লকের মধ্যে রাখতে হবে, অথবা ওই মেথড থেকে আবার থ্রোজ দিয়ে পাস করে দিতে হবে। আচ্ছা, এখানে দেখো তুমি যে কোনো মেথডের মধ্যে কিন্তু থ্রোজ লিখতে পারো। সো তুমি চাইলে এই জায়গাও কিন্তু থ্রোজ লিখে দিতে পারবে না। ফাইল যে আমরা ইনপুট স্ট্রিম তৈরি করেছিলাম সে আসলে কি করছিল, কনস্ট্রাক্টরের পাশে হচ্ছিল থ্রোজটা লিখে দিয়েছিল। আজকে বাসা দিয়ে ফাইল ইনপুট স্ট্রিমের ক্লাসটা দেখবে, দেখবে যে কনস্ট্রাক্টরের পাশেই লেখা আছে থ্রোজ ফাইন্ড নট ফাউন্ড এক্সেপশন এরকম। সো দ্যাট মিনস তুমি ওই অবজেক্টে একটা কনস্ট্রাক্টর কল করতে গেলে, দ্যাট মিনস ওই টাইপের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে গেলে তোমাকে অবশ্যই এটাকে ট্রাই কেস ব্লকের মধ্যে রাখতে হবে, অথবা থ্রোজ দিয়ে পাস করে দিতে হবে। ঠিক আছে? ওকে, সো এবার আসি আমরা ফাইনালিগুলো খুবই সিম্পল, মানে এটা আসলে মানে এক্সেপশন হ্যান্ডেলিং করার জন্য কিছু ইউজ করা হয় না। এটা জাস্ট হচ্ছিল যে তুমি ধরো ট্রাই কেস হইলো, আমরা কি জানি ট্রাইয়ের কোনো একটা লাইনে যদি এক্সেপশন হয় তারপরে লাইনগুলো এক্সিকিউট হয় না ওই ব্লকের। আচ্ছা, ফাইনালি ব্লকটা হচ্ছিল এমন একটা ব্লক যে ব্লকটা অলওয়েজ এক্সিকিউট হবে। ট্রাই ব্লকের মধ্যে এক্সেপশন হইলে কিন্তু ক্যাচ ব্লক এক্সিকিউট হবে, আদারওয়াইজ কিন্তু ক্যাচ ব্লক এক্সেপশন মানে এক্সিকিউট হবে না। মানে ট্রাই ব্লকের মধ্যে কোনো যদি এক্সেপশন না হয় তাহলে কি হবে, ক্যাচ ব্লকটা স্কিপ করে যাবে, ক্যাচ ব্লকের মধ্যে যাওয়ার দরকার নেই। ক্যাচ ব্লক কোন সময় এক্সিকিউট হবে, যখন ট্রাইয়ের মধ্যে এক্সেপশন হবে। দ্যাট মিনস এখানে একটা কন্ডিশনাল এক্সিকিউশন, ট্রাইয়ের মধ্যে যদি হয় দেন ক্যাচ হবে, আর না হলে এক্সেপশন না হলে হবে না। বাট ফাইনালি এমন একটা ব্লক যে ব্লক অলওয়েজ এক্সিকিউট হবে রিগার্ডলেস অফ এনি এক্সেপশন অকার অর নট। ঠিক আছে, এক্সেপশন হইলেও ফাইনাল ব্লক এক্সিকিউট হবে, এক্সেপশন না হইলেও ফাইনাল ব্লক এক্সিকিউশন হবে। সো ফাইনাল ব্লক হচ্ছে হলো, আমি এখানে যদি লিখে দেই, সো ফাইনালি এস আউট হ্যালো, অথবা ইনভ্যালিড ফাইনালি, জাস্ট আমি একটা মেসেজ শো করলাম। সো এটা আসলে কি, এই ট্রাইয়ের মধ্যে এই চেকের মধ্যে থেকে যদি কোনো এক্সেপশন জেনারেট হয় তাহলে যদি হয় তাহলে ক্যাশ ব্লক আগে এক্সিকিউট হবে, ক্যাশ ব্লকে যা প্রিন্ট করবে দেন এটা এক্সিকিউট হবে। যদি এখানে এক্সেপশন নাও হয় তাহলে কি হবে, এটা এক্সিকিউট করা শেষ করবে, ক্যাশ ব্লক স্কিপ করবে, ফাইনাল ব্লকটা এক্সিকিউট হবে। যত ট্রাই থাকবে সব ট্রাইয়েরই ফাইনালি এক্সিকিউট হবে। সো আমরা আগেরটা যদি দেখি, আমরা যেমন আগে হচ্ছিল নেস্টেডের একটা এক্সেপশন আমি তৈরি করছিলাম, আমি এটা হচ্ছিল এখানে অন করে দিই। সো আমরা যদি আগেরটা দেখি, সো এখানে দেখো এটা একটা ট্রাই ব্লক ছিল, তার ভিতরে এখানে একটা ট্রাই ব্লক। ঠিক আছে, সো এখানে একটু মনে করে দেখো, এখানে যদি এই যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন এইটা যদি হয়, এখানে কি হ্যান্ডেল করতে, এখানে কি হ্যান্ডেল করতে পারবে না, কারণ কি এটা অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। দ্যাট মিন্স এটা দিয়ে হ্যান্ডেল করতে পারবে না। আমরা লাস্ট ক্লাস দেখছিলাম, কারণ এই ট্রাইতে হচ্ছে আমি মনিটর করতেছি, বাট এখানে অ্যারিথমেটিক ডিভাইড বাই 0 সেটা অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিয়ে হ্যান্ডেল করতে পারবে না। সো এখানে হ্যান্ডেল করতে পারবে, বাইরে চলে যাবে এই ট্রাই। বাট বাইরে এই ট্রাই চলে যাওয়ার আগে এখন দেখো এইটা যদি হ্যান্ডেল করতে না পারে এই লাইনটা এক্সিকিউট হবে না। আমরা বলছিলাম যদি এক্সেপশন হ্যান্ডেল করতে হবে তাহলে এটা এক্সিকিউট হবে। দুইটা জিনিস একটু কিন্তু ক্লিয়ারলি সেপারেট রাখবো। এখানে কিন্তু সিম্পল একদম ফ্রেশ মাইন্ডে বলি, এই লাইনে যদি এই যে ট্রাই ব্লকের ভিতরে এই সিস্টেম ডট AR0 ডিভাইড বাই AR1 এখানে যদি কোনো এক্সেপশন হয় তাহলে এটার পরের লাইন যদি থাকে সেটা কোনো সময় এক্সিকিউট হবে না। ট্রাই ব্লকের কোনো একটা লাইনে এক্সিকিউট হলে তারপরের লাইনগুলোতে কোনো সময় এক্সিকিউট মানে এক্সিকিউট করবে না। আচ্ছা, এটা হচ্ছিল ট্রাই ব্লকের কাজ। একটা রুল যদি এক্সেপশন হয়, আচ্ছা হ্যাঁ, যদি এক্সেপশন হয় তারপরে এক্সিকিউট করবে না, যদি এক্সেপশন না হয় তারপরে এক্সিকিউট করবে, এটা একটা রুল।
সেকেন্ড আরেকটা রুল হচ্ছিল, যদি এই ট্রাই ব্লকের মধ্যে এক্সেপশনটা যদি হ্যান্ডেল করতে না পারো, তাহলে এই ট্রাই ব্লকের বাইরের যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো এক্সিকিউট আবার হবে না। কারণটা কি? এটা আসলে কি, এই ট্রাই ব্লকের মধ্যে একটা স্টেটমেন্ট হিসেবে আমি চিন্তা করতে পারি না, তার এখানে একটা এক্সেপশন হয়েছে, তার এরপরে লাইনটা এক্সিকিউশন করা হবে না। সিমিলারলি আমরা যেরকম আগে বললাম যে ট্রাই ব্লকের কোনো একটা লাইন এক্সেপশন হইলে সেটা নেক্সট লাইন এক্সিকিউট হবে না। তো এখানে একটা এক্সেপশন হয়েছে, এখন এক্সেপশন হয়েছে বাট যদি হ্যান্ডেল করে ফেলতাম তার কোনো প্রবলেম হবে? জাস্ট একটা অড উদাহরণ দিই, তোমাদের বাসায় মনে করো হচ্ছিল তুমি বাসায় একটা কোনো কিছু ভেঙে ফেলছো, আর ভেঙে ফেলার পরে তুমি যদি আবার কিনে এনে রেখে দাও তাহলে তোমার আম্মু বকা দিবে, জানতেই পারবে না। সিমিলারলি এখানে আর যদি না হয় তাহলে খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, ঠিক আছে? সো এই যে এক্সেপশন হয়েছে তার পরের কোনো লাইন আর এক্সিকিউট হবে, বাট এক্সেপশন হয়েছে বাট তুমি হ্যান্ডেল করছো, দ্যাটস ওকে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে এক্সেপশন এক্সিকিউট হবে। ফাইনালি স্টেটমেন্ট হচ্ছিল এখানে হ্যান্ডেল করতে পারো না পারো এই ট্রাইয়ের জন্য ফাইনালিটা এক্সিকিউট অলওয়েজ হবে। দ্যাট মিন্স হ্যাঁ এক্স্যাক্টলি। সো এখানে হলো ফাইনালি 1 অ্যান্ড আমি নিচেরটার জন্য একটা ফাইনালি দিয়ে দিই। সো এবার দেখো সব ক্ষেত্রে কাজ করবে। সো এখানে এক্সেপশন হইলো, এখানে হ্যান্ডেল করতে পারলো না, তাও এটা এক্সিকিউট করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে হ্যান্ডেল করতে পারে নাই, তারপর কি বাইরে চলে যাবে, ফাইনালি কিন্তু এক্সিকিউট হবে, মানে ফাইনালি এক্সেপশন হইলেও এক্সিকিউট করবে, না হলে এক্সিকিউট করবে, আর ফাইনালি মানে হচ্ছিল এক্সেপশন হয়েছে বাট তুমি হ্যান্ডেল করতে পারে নাই, তাও এক্সিকিউট হবে। বাইরে যদি তুমি নরমালি দাও, এখানে যদি এক্সেপশন হয় যে হ্যান্ডেল করতে না পারো, তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে। হ্যাঁ, এটা তো ট্রাই ব্লকের বাইরে আছে, বাট এক্সেপশন এখানে হইলো, হ্যান্ডেল করতে পারলো না, তাহলে কি এটা এক্সিকিউট হবে? বাট ফাইনালি হচ্ছে হলো এক্সেপশন হয় নাই, এক্সিকিউট হবে। এক্সেপশন হয়েছে, হ্যান্ডেল করতে পারছো, তাও হবে। এক্সেপশন হয়েছে, হ্যান্ডেল করতে পারো নাই, তাও এক্সিকিউট হবে না। ট্রাই ক্যাচের সাথেই ফাইনালি থাকতে হবে, এবং ফাইনালিটা হচ্ছে লাস্ট ব্লক হবে, এবং ফাইনালি মাল্টিপল ব্লক লিখতে পারবো না। যেমন একটা ট্রাই ক্যাচের মধ্যে ক্যাচ অনেকগুলো থাকতে পারে, ট্রাই একটা থাকবে, ফাইনালিও একটা থাকবে, এন্ড ফাইনালি অলওয়েজ হচ্ছে লাস্ট লিখতে হবে। বুঝা গেছে ফাইনালি স্টেটমেন্ট কাজ? সো দেখো এই কোডের ক্ষেত্রে এখানে এটা ফাইনালি 1 এটা অবশ্যই আউটপুট আসবে, এন্ড নিচে আবার যে একটা রাখছি ফাইনালি 2 এটাও কিন্তু আউটপুট দিবে, মাস দিবে। কারণ কি, ক্যাচ শেষ যাই এক্সিকিউট হোক ফাইনালি অলওয়েজ এক্সিকিউট হোক। একটা ফাইনাল, একটা ট্রাইয়ের জন্য একটা ফাইনালি, এবং ফাইনালিটা সবসময় ট্রাই ক্যাচের মধ্যে লাস্টে রাখতে হবে। তুমি যদি এখানে ফাইনালিটা আগে লিখতে যাও তাহলে তোমাকে ইরোর দিবে, কারণ ক্যাচটা অলওয়েজ হচ্ছিল ট্রাইয়ের সাথে রাখতে হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছিল ট্রাই ক্যাচ ফাইনালি বিল্ডিং ব্লকস অ্যান্ড থ্রো। এটা দিয়ে হচ্ছিল তোমার সব এক্সেপশন হ্যান্ডেল করা হয়। এনি টাইপস অফ এক্সেপশন ইউ ক্যান হ্যান্ডেল ইউজিং জাস্ট 5 keywords: ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রো, থ্রোজ, অ্যান্ড সব ফাইনালি এক্সিকিউট হবে, কারণ এটা কন্ডিশন ছাড়াই এক্সিকিউট হবে, ঠিক আছে? ওকে, সো এটাই হচ্ছিল তোমাদের মোটামুটি এক্সেপশন ছিল। ফাইন্ডে হেল্প করতেছে হচ্ছিল যে তোমার মনে করো কোনো একটা মেসেজ দেওয়ার জন্য, অথবা তুমি জানো যে এই জিনিসটা তোমার অলওয়েজ শো করতে হবে, এই ধরনের যদি কোনো মেসেজ থাকে তোমার কাছে, তখন তোমাকে অবশ্যই ফাইনাল ইউজ করতে হবে। কারণ তুমি এর ফাইনাল যদি ওখানে ইউজ না করো, তাহলে তোমার তো যে এক্সেপশন যদি হয়ে যায়, তাহলে হয়তো স্ট্যান্ডার্ড এক্সিকিউশন না হতে পারে, এটা কন্ডিশনাল বেস অ্যাকশন হয়ে যেতে পারে। স্যার এক্সেপশন মানে কি, লাইনটা কি এক্সিকিউট না করা বা লাইনটা এক্সিকিউট করা যাবে না? এক্সেপশন হলো ওই স্টেটমেন্টটা এক্সিকিউট করতে গিয়ে তোমার কোনো প্রবলেম অকার হয়েছে রান টাইমে, তখন এক্সেপশনটা থ্রো করতেছে, আর ওটাকে আমি হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ, আচ্ছা এই যে কোডটা একটা বড় একটা, এখানে কিন্তু অনেক ভালো পরিমাণ কোড লেখা হয়েছে, তো
আমাদের ক্লাসের মধ্যে কিন্তু এখানে মানে এই কোডের মধ্যে কিন্তু অল পসিবল সব এক্সেপশন আমি করে দিয়েছি। তো এটা কিভাবে আপ করে দিব না, কিভাবে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, ওখানে এটা আপ করে দিব না, এটা একটু দেখে নেবো বাসায় একটু রান করে একটু এই আউটপুটটা অ্যানালাইজ করবো, মানে আউটপুটটা দেখো কীভাবে এখানে আউটপুট আসছে, একটু দেখো প্লিজ, দেখো, পরীক্ষার জন্য লাভ হবে। কারণ এখানে এক্সেপশন, এখানে অল পসিবল সব কিছু দেখানো হয়ে গেছে। এখানে কীভাবে হচ্ছিল ফাইনালি কাজ করতেছে, কীভাবে ট্রাই ব্লকটা কাজ করতেছে, নেক্সটের ট্রাই ব্লকস কীভাবে কাজ করতেছে, এখানে অল পসিবল জিনিস দেখানো হয়েছে। সো এটা একটু রান করে একটু দেখো, ভিজুয়ালাইজ করো। ভিজুয়ালাইজ মানে হচ্ছিলো সামনে খাতা কলম নিয়ে একটু রাফ করো যে কীভাবে আসলে আউটপুটটা এখানে আসতেছে। আগের বছরের কোশ্চেন দেখো, অনেক কিছু এখানে হইতে পারে। জাভার মধ্যে হচ্ছিল টিচারদের মানে এই যে এসব করছে টিচারদের মানে হ্যাঁ ক্রিয়েটিভিটি অনেক কিছু দেখানো যায়, ঠিক আছে। হ্যাঁ ওইটাই তো তোমাদের মজা করার জন্যই নেওয়া হয়, কিন্তু তোমরা তো এরকম মজা পাও যে পরীক্ষা দিতেই ভুলে যাও। সব সময় আমার রুমে দোষ দেওয়া ঠিক না, ঠিক আছে। এইগুলা এখন কে করছে, এগুলা হচ্ছিল খুবই টক্সিক। হ্যাঁ সব উল্টাপাল্টা লেগেছে বাদাম দিয়ে। বাদাম তো ঠিকই, আবার ধানমন্ডি লেগেছে বাদাম খাও, ওই সময় তো উল্টাপাল্টা লাগে না, ঠিক না। ওকে, সো আরে এগুলা দেখলে সারা জীবন মনে রাখবা, এগুলা থাকবে, না হলে তো মনে রাখবা না। শোনো, একভাবে হচ্ছিল মনে রাখা যায়, কোনো সময় ভালো টিচার মনে রাখবা না, ঠিক আছে। যত হচ্ছিল তোমাদের পেন দিবে তত হচ্ছিল মনে রাখবা যে এরকম একটা টিচার ছিল যা সারা জীবন হচ্ছিল পেন দিয়ে গেছে। তখন হচ্ছিল মানে মানে ঘুমাইতে গেলে, উঠতে গেলে, জানলার সামনে তাকাইতে গেলে, যখন উদাস হয়ে যাবা, যখন রোমান্টিক হয়ে যাবা, সব সময় দেখবা আমাদের কথা মনে হবে। স্বপ্নে আমার ভিডিও বাড়ি আমি ভাবছি আবার এই আসতে এত কি খুশি হয়ে গেছে না, ওই আমার ভিডিও দেখে নেই, ওই ছিল লেকচার ভিডিও দেখেছে। আচ্ছা বাদ, এইগুলো তো সব রেকর্ড হয়েছে। আচ্ছা এই ভিডিও কিন্তু আবার কোনো জায়গায় শেয়ার টেয়ার করো না, তাহলে কিন্তু আবার আমার চাকরি নিয়ে টানে লেগে যাবে। আচ্ছা যাই হোক, এই এত কি বাইরে এসে তারপরে এই হাসা শুরু। আচ্ছা যাই হোক, আমরা এবার একটু পরে আসি। ওকে, সো আচ্ছা কালেকশন আমরা মোটামুটি হচ্ছিল কালেকশন নতুন কিছু না, মানে আগে যেগুলো হচ্ছিল আমরা অ্যারে ইউজ করতাম সেগুলো হচ্ছিল কালেকশন আমরা ইউজ করবো। তোমরা এটা হচ্ছিল যদি ইয়ের মধ্যে যখন যাও, মানে এটা তোমরা ডাটা স্ট্রাকচার অলরেডি এগুলো দেখে আসছো, মানে পড়ে আসছো, ওগুলাই হচ্ছিল আমরা এখানে মানে কালেকশন দিয়ে কীভাবে করা যায় সেটা হচ্ছে দেখবো। সো তোমরা অলরেডি হচ্ছিল লিঙ্ক লিস্ট মনে দেখছিলাম, লিঙ্ক লিস্ট, তারপর হচ্ছিল স্ট্যাক কিউ, তারপর হচ্ছিল সামথিং এ ধরনের যে স্ট্রাকচারগুলো আছে, প্রায়োরিটি কিউ। আচ্ছা প্রায়োরিটি কিউ মানে এখন দেখো নাই, তোমরা হচ্ছিল অ্যালগোরিদম কোর্সে মনে প্রায়োরিটি কিউ পাবা। আচ্ছা যাই হোক, এই ধরনের স্ট্রাকচারগুলো হচ্ছিল এখানে অলরেডি তৈরি করে দেওয়া আছে। মানে কালেকশন নামে একটা জিনিস আছে, কালেকশন একটা সামথিং একটা ক্লাসের মতন জিনিস আছে, একটা প্যাকেজ আছে, যেই প্যাকেজের মধ্যে এই জিনিসগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে। কারণ হচ্ছিল স্ট্যাক কিউ এগুলো খুবই বেসিক স্ট্রাকচার, মানে এগুলো সবসময় ইউজ করা হয়। ডাটা স্ট্রাকচার কেন এগুলো ইমপ্লিমেন্ট করছো নিজে, কারণ হচ্ছিল ওই জায়গায় তোমাকে এটা জানতে হবে যে কীভাবে এটা কাজ করতেছে, সো এর জন্য তোমার ডাটা স্ট্রাকচারগুলো ইমপ্লিমেন্ট করে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু জাভার মধ্যে এগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে। ইভেন তুমি যখন সি প্লাস মানে সি এ কোড করতে যাবা, সি প্লাস প্লাসে একটা অপশন আছে যেটা হচ্ছে এসটিএল, ওটা আসলে সি প্লাস প্লাসের মধ্যে যায় না, মানে এটা একটা জাস্ট লাইব্রেরি, এসটিএল নামে একটা লাইব্রেরি আছে, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। সো সেটা হচ্ছিল এখানে কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখানে হচ্ছে হলো যেহেতু স্ট্যাক কিউ অলরেডি আমরা ডাটা স্টেজে পড়ে আসি, সো এটা আবার নতুন করে এখানে ইমপ্লিমেন্ট করার কোনো দরকার নেই, চাইলে তোমরা ইউজ করে দেখতে পারো। বাট এখানে অলরেডি এই লিঙ্ক লিস্ট, স্ট্যাক কিউ এগুলা এখানে ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে, জাস্ট আমাকে দেখতে হবে কীভাবে ইউজ করতে হবে। সো অলমোস্ট ইউজ অনেক একই রকমই,
যেরকম আমরা যদি লিঙ্ক লিস্টটাকে দেখি, লিঙ্ক লিস্টে কী ছিল, সামথিং অ্যাড অথবা সামথিং পুশ এ ধরনের জিনিসগুলো ছিল, ঠিক আছে। সিমিলারলি এখানেও হচ্ছিল লিঙ্ক লিস্ট আছে, লিঙ্ক লিস্টের টাইপের আরও অনেকগুলো লিস্ট আছে, নট অনলি লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট নামে একটা জিনিস আছে, ঠিক আছে। লিঙ্ক লিস্টও আছে, তোমরা লিঙ্ক লিস্টটা আমরা দেখবো। বাট এখানে হলো মানে ডিক্লারেশনটা একটু আলাদা ওয়েতে করতে হয়। ওখানে হলো তোমরা এটা নিজেরা ইমপ্লিমেন্ট করছো, ওখানে ডিক্লারেশন তেমন কিছু দেখো নাই, বাট এখানে একটু ডিক্লারেশনটা জাস্ট একটা লাইন ডিফারেন্ট, একটা লাইনে জাস্ট ডিক্লারেশন করতে, এরপরে বাকি কাজ সেম, বাকি কাজ জাস্ট ওই ফাংশন কল করে দিয়ে করবা। আচ্ছা ওকে, সো ফার্স্ট আমরা দেখি কীভাবে হলো অ্যারে লিস্ট নিয়ে কাজ করে। অ্যারে লিস্ট ইজ এ কাইন্ড অফ লিঙ্ক লিস্ট। আচ্ছা আমরা চাইলে লিঙ্ক লিস্ট দিয়েও করতে পারি, লিঙ্কড লিস্ট। এটা হলো একটা লিঙ্ক লিস্ট, তো সিম্পল একটা ক্লাস লিঙ্ক লিস্ট, এখানে তুমি লিঙ্ক লিস্টটা তৈরি করে নিতেছো। আচ্ছা এখন এখানে তুমি যদি কোনো কিছু অ্যাড করতে যাও, জাস্ট লিঙ্ক লিস্টের মধ্যে মেথড আছে, মেথডগুলো অনেক সময় আলাদা হয়, যেমন লিঙ্ক লিস্টের মধ্যে একটা মেথড আছে অ্যাড। তো অ্যাড দিয়ে তুমি কোনো যদি মেথড মানে এলিমেন্ট অ্যাড করো, এখানে অ্যাড আবার অনেক ধরনের অ্যাড আছে, যেমন একটা আছে অ্যাড অল, অ্যাড ফার্স্ট, অ্যাড লাস্ট। অ্যাড ফার্স্ট হচ্ছিল লিঙ্ক লিস্টে ফার্স্টে অ্যাড করবে, অ্যাড লাস্ট হলো লাস্টে অ্যাড করবে, অ্যাড ইন্ডেক্স দিয়ে হচ্ছিল একটা পার্টিকুলার ইন্ডেক্সে যে পুশ করে দিবে, মানে ইনসার্ট করে দেবে, যেটা আমরা ইনসার্ট করতাম মাঝখানে যে ইনসার্ট করা, অথবা অ্যাড এটা আছে, এটা হচ্ছিল অ্যাড লাস্টে হবে। নর্মালি অ্যাড লাস্ট আর এই অ্যাড এটা অলমোস্ট সেম, ঠিক আছে। সো আমি অ্যাড যদি দেই, অ্যাডের মধ্যে আমি দিলাম হলো ধরো এখানে দিলাম হ্যালো লিঙ্ক লিস্ট ডট অ্যাড, এখানে দিলাম 10 লিঙ্ক লিস্ট ডট অ্যাড 2। সো এইখানের মধ্যে তুমি পৃথিবীর যা কিছু আছে সব টাইপের জিনিসই রাখতে পারবো, ঠিক আছে। আচ্ছা রেড টাইপ করার সময় রেড টাইপ দুইভাবে করা যায়। একটা ধরো আমি ফর লুপ দিয়ে যদি রেড টাইপ করি, নর্মালি int i ইকুয়াল টু 0, i লেস দেন হলো লিঙ্ক লিস্ট ডট লেন্থ না সাইজ সামথিং সাইজ, এখানে i প্লাস প্লাস। আচ্ছা লিঙ্ক লিস্ট থেকে যেটা এখন লিঙ্ক লিস্ট নেওয়ার জন্য গেট দিতে হয়। তো অ্যাগেন গেটের মধ্যে একটা আছে গেট ফার্স্টের জন্য, গেট লাস্টের জন্য, আর হলো গেট পার্টিকুলার একটা ইন্ডেক্স থেকে নেওয়ার জন্য। সো আমি এটা ইউজ করলাম। এখন ধরো এটা একটা আমি ভেরিয়েবলের মধ্যে রাখি, ধরো ট্যাম্প নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। এখন কথা হচ্ছিল এই ট্যাম্পের টাইপটা কি হবে। এই ট্যাম্পের মধ্যে আমি তো এখানে হ্যালো রাখছি, 10 রাখছি, 2 রাখছি, ডাবল রাখছি, স্ট্রিং সব রাখতে পারবে, স্ট্রিং 10 রাখতে পারবে, কোনটা ইন্টারেটর এখানে লাগবে না। আচ্ছা এটা কিন্তু সহজে আমি এটা সলভ করতে পারি, ক্রিয়েট লোকাল ভেরিয়েবল এটা দিয়ে সব টাইপের প্যারেন্ট টাইপ হলো অবজেক্ট, সো অবজেক্ট আমি করতে পারি। সো এখন হলো এটাকে আমি এস আউট দিয়ে প্রিন্ট করে দেব, ঠিক আছে। সো এখন যদি রান করি তাহলে দেখবো যে প্রতিটা এলিমেন্ট প্রিন্ট হয়ে গেছে, কারণ অবজেক্ট হচ্ছে সব কিছু ইউজ করা। ওকে, সো তাহলে লিঙ্ক লিস্ট ইউজ করা যাবে। জাস্ট নর্মালি আমরা যেরকম অ্যাড গেট মেথড আছে সেভাবে ইউজ করতেছি। ডিফারেন্স একটাই, এখানে হলো যে তোমার ইমপ্লিমেন্টেশনটা ইউজ করতে হয় না, মানে ইমপ্লিমেন্টেশন তোমার করতে হবে না, অলরেডি করে দেওয়া আছে, সো এটা হলো সুবিধা। আচ্ছা এখানে আরও লিস্ট আছে, ধরো আমি হলো যদি আরেকটা লিস্ট তৈরি করি, হ্যাঁ ডিলিটও করা যায়। ধরো লিঙ্ক লিস্ট ডট প্রবলেম মানে রিমুভ দিয়ে ইন্ডেক্স দিয়ে দিলে তুমি রিমুভ করতে পারবে। রিমুভ দিয়ে যদি অবজেক্টে দিয়ে দাও তাহলে সে সার্চ করে বের করবে কোথায় আছে, দেন ওটা রিমুভ করে। এবং এখানে হচ্ছে ফাইন্ড নামে অপশন আছে, ফাইন্ড না সার্চ, সার্চ নাকি আচ্ছা এখানে নাই মনে হয়।
এই যে এখানে আছে, এখানে হচ্ছে হলো কালেকশন ডট দিয়ে বাইনারি সার্চ দিবা, লিস্টটা দিয়ে দিবা, অ্যান্ড প্যারামিটার দিয়ে দিবা, মানে হচ্ছে হলো এরকম। তো এখানে তুমি যদি লিঙ্ক লিস্ট দিয়ে দাও, অ্যান্ড হচ্ছে হলো এখানে তোমাকে অবজেক্টটা দিয়ে দিতে হবে, সে ধরো হেল্প, সে বাকি কাজ মানে এখান থেকে ফাইন্ড করে এটা রিটার্ন করবে কোন জায়গায় আছে। সার্চও আছে মনে হয়, কোনটা সে নিজে শর্ট করে নেবে, নিজে শর্ট করে নিয়ে তারপরে হচ্ছে লগ ইন বাইনারি সার্চে, আর হচ্ছিল ফার্স্টে শর্ট করার জন্য অ্যান লগ ইন লাগে, আর যদি শর্ট করা থাকে তাহলে তার লাগতেছে না। সো এখানে চাইলে এরকম বাইনারি সার্চ ইউজ করতে পারো। আপাতত আমরা এটা থেকে একটু স্কিপ করি। আচ্ছা, এখন এখানে আমি দেখাই, এখানে দেখো আমি এই লিঙ্ক লিস্টের মধ্যে আমি কি অল টাইপস অফ জিনিস রাখতেছি না, যা ইচ্ছা সব রেখে দিতেছি। এটা চাইলে তুমি স্পেসিফাই করে দিতে পারো। কীভাবে? যে তুমি এখানে বলতে পারো যে হুইচ টাইপস অফ এলিমেন্টস ইউ ওয়ান্ট টু অর ইউ উইল অ্যালাউ, যেগুলো তুমি অ্যালাউ করবে শুধুমাত্র সেই টাইপের জিনিসই এখানে দিতে হবে। সেটা যদি দিতে চাও, এখানে খুব সিম্পল একটা মডিফিকেশন হচ্ছিল, এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হয় কী টাইপের তুমি জিনিস রাখতে চাও। সো এখানে যদি বলি যে ইন্টিজার, তাহলে শুধুমাত্র তুমি ইন্টিজারই রাখতে পারবা। সো এখানে আমি আবার বলে দেবো হলো ইন্টিজার, অ্যান্ড এখন দেখো তোমাকে দুইটা ইরোড দিবে। সো জাস্ট সিম্পলিফিকেশন কি, লিঙ্ক লিস্টের নামের পরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি বলে দেবো যে কী রাখতে চাই, এখানেও অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বলে দেবো আমি কী রাখতে চাই। দ্যাটস ইট, এটাই জাস্ট মডিফিকেশন, আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে ইন্টিজারটা নাও দিলেও হয় একই কথা, বাট এখানে অবশ্যই তোমাকে দিতে হবে। আচ্ছা, এখানে এখন দেখো, এখন তুমি যদি কিছু পুশ করতে চাও, এখন সে দিবে না। সো এখন তাহলে তোমাকে এখানেও চেঞ্জ করে তোমার এটা ইন্টিজারে দিতে হবে। সো এখানে আমি দিতে পারি 15, এখানে দিতে পারি 3। আচ্ছা, এখানে আরেকটা সুবিধা আছে হচ্ছিল, এখন তোমার এখানে এটাকে অবজেক্ট রাখার দরকার নেই, এখন তুমি এটাকে সেফলি তুমি এখন ইন্টিজার করে দিতে পারো। আগে এটা ইন্টিজার করতে গেলে তোমাকে ইরোড দিত, কারণ আগে এখানে ইন্টিজার খালি করে রাখলে হবে না, কারণ এখানে আগে স্ট্রিংও ছিল, অন্য টাইপের জিনিস দিত। কোনটা ইন্টিজার করে ইনসার্ট করতে পারবে না, তুমি ইনসার্টই করতে পারবে না, কারণ ইনসার্ট করতে গেলে তোমার ইরোড দিবে। তুমি যদি স্ট্রিং ইনসার্ট করতে চাও, তখনই তোমার ইরোড দিবে যে ইউ আর নট অ্যালাউড টু ইনসার্ট স্ট্রিং। হ্যাঁ, তুমি ফার্স্ট এবার না লিখে দিয়ে যদি এখানে মানে কোনো কিছু না লিখে দাও, তখন যা ইচ্ছে অ্যাড করতে পারো, বাট এখানে নেওয়ার সময় তুমি এখানে ইন্টিজার লিখতে পারো, কারণ এটা যে রিটার্ন করতেছে গেট, এটা তো একটা মেথড, এটা তো একটা জিনিস রিটার্ন করতেছে, তখন রিটার্ন করবে অবজেক্ট টাইপের জিনিস, কারণ তুমি এখানে স্পেসিফাই করো নাই। বাট স্পেসিফাই করে দিলে সে অলওয়েজ জানে যে তুমি এখানে ইন্টিজার টাইপের জিনিস রিটার্ন করবে। সেটা কীভাবে জানে? এটা আমরা যখন জেনেরিক্স করবো তখন দেখবো। বাট এটা হচ্ছে এখানে তুমি যদি বলে দাও তাহলে এটা সে জেনে যাবে, আর যদি না বলে দাও তাহলে সে কী করে সবগুলোকে অবজেক্ট টাইপে কনভার্ট করে। তো রিটার্ন যখন করবে সে অবজেক্ট টাইপে রিটার্ন করবে, বাট যদি স্পেসিফাই করে দাও তাহলে সে ওই টাইপের জিনিস নেবে এবং ওই টাইপের জিনিসই রিটার্ন করবে গেট যখন তুমি করবে। ঠিক আছে? আচ্ছা, এটা খুবই সিম্পল মডিফিকেশন হচ্ছিল। তুমি যদি লিঙ্ক লিস্টের জায়গায় অ্যারে লিস্ট ইউজ করতে যাও, এগুলো এখানে সুবিধা যে তুমি তোমার বাকি কোড কোনো জায়গায় ইউজ করতে হচ্ছে না বা চেঞ্জ করতে হচ্ছে না, তুমি জাস্ট হচ্ছিল তোমার এই লাইনটার মধ্যে ফার্স্ট লাইনটা খালি চেঞ্জ করে দিলে হলো। সো আইএনডি দিবে না? হ্যাঁ, আইএনডি না, এখানে হচ্ছিল অলওয়েজ তোমার হলো অ্যারে লিস্ট টাইপের মানে অবজেক্ট টাইপের রাখতে হয়। সো অ্যারে লিস্ট বাদ বাকি কোনো জায়গায় আমার কোনো চেঞ্জ করতেছে না, ইভেন তো এটার নাম আমি লিঙ্ক লিস্ট রাখছি, বাট বাদ বাকি কাজ কিন্তু সেম। সো এটাই হচ্ছিল কালেকশনের সুবিধা, যে তোমার একটা জিনিসই তুমি বারবার মানে সব ক্ষেত্রে তুমি ইউজ করতে চাও, জাস্ট ব্যাকগ্রাউন্ডের যে বেসিক মানে ব্যাকগ্রাউন্ডের যে কোডটা করতেছে সেটা চেঞ্জ, বাট এটা তোমার মাথা কামানোর দরকার নেই, এটা সে নিজে হ্যান্ডেল করে নেবে। আরও দেখো সুবিধা হলো কি, লিস্ট অনেক ধরনের লিস্ট আছে, এই লিস্টগুলো একটা কমন প্রপার্টি আছে, মানে কমন একটা প্যারেন্ট ক্লাস আছে, সেটার নাম হচ্ছে লিস্ট ক্লাস। সো তুমি এত কিছু না বলে তুমি খালি জাস্ট এখানে লিস্ট বলে দিতে পারতাম, list parent class. So parent class can hold any child class and parent class can use any child class method, because parent class ও child class এর মেথডগুলো হোল্ড করে। সো আমি এটা ওইভাবে লিখতে পারি। এখন যদি আমার মনে হয় কয়দিন পরে যে আমি এখানে অ্যারে লিস্ট ইউজ করবো না, আমি জাস্ট এখানে কি করব, এটাকে আমি হিডেন করে দিব, এখানে যে আমি লিঙ্ক লিস্ট দিয়ে দেব, দ্যাটস ইট।
সো আমার আন্ডারলাইনে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, আমি জাস্ট একটা লাইনে চেঞ্জ করে দিচ্ছি, বাকি সব কাজ অটোমেটিক হচ্ছে। আচ্ছা, অ্যারে লিস্টের মধ্যে এটা একটু সার্চ দিয়ে দেখতে হবে যে লিঙ্ক লিস্ট মাস স্লোয়ার দ্যান অ্যারে লিস্ট। অ্যারে লিস্টের মধ্যে হচ্ছিল যে প্রপার্টিগুলো ইউজ করা হয়, মানে এগুলো আসলে এক ক্লাসের কাভার জিনিস না, একটু দেখো, নাহলে আমরা ব্যাক মানে অফলাইনে কথা বলবো। সো মেনলি হচ্ছিল দুইটার মধ্যে ডিফারেন্ট ফাংশন সব সেম, বাট অ্যারে লিস্টের মধ্যে হচ্ছিল মানে যে কাজগুলো তুমি করতে পারবা সেগুলো একটু ফাস্টার, মানে যেটার ব্যাক মানে স্ট্রাকচারটা একটু ফাস্ট ক্লাস হয়। লিঙ্ক লিস্ট একটু স্লো কম্পেয়ার টু না। লিঙ্ক লিস্টের মধ্যে আবার কিছু মেথড আছে, যে পিক ফার্স্ট, পিক লাস্ট, অ্যাড ফার্স্ট, এই মেথডগুলো আবার হচ্ছে অ্যারে লিস্টের মধ্যে না, এগুলো পাবো না, মানে এই কিছু মেথড আছে যেগুলো পাবো না। আচ্ছা, এখানে নট অনলি জাস্ট এই যে দেখো আমরা কিন্তু বাইনারি সার্চ করছি, সো এখানে একটা কালেকশন নামে একটা মেথড আছে, মানে সরি একটা ক্লাস আছে স্ট্যাটিক ক্লাস, যে ক্লাসের মধ্যে এরকম কিছু মানে বিল্ট ইন কিছু মেথড আছে। বিল্ট ইন মেথড মানে হচ্ছে কিছু ইউটিলিটি মেথড আছে, যেমন একটা হচ্ছে সর্ট একটা মেথড আছে। সো কালেকশনের ভিতরে তুমি যদি সর্ট দিয়ে দাও, কালেকশন ডট সর্ট, এখানে আমি যদি দিই লিঙ্ক লিস্ট, তাহলে এটাকে সে সর্ট করে দেবে। তো এখন আমি যদি জাস্ট এটাকে প্রিন্ট করতে যাই শর্ট করে, সো আমি এবার একটু ফর ইচ লুপ ইউজ করি। ফর ইচ লুপ, এখানে যেহেতু ইন্টিজার আসবে, ইন্টিজার টি এম ইকুয়াল টু লিঙ্ক লিস্ট। ফর ইচ লুপের কথা মনে আছে? টি এম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফর ইচ লুপ। এখন যদি রান করি তাহলে দেখবা এটা হলো আগে গেছে, এটা হলো 3 10 50, সেটাকে শর্ট করে দিচ্ছি, বুঝা গেছে? সো তাহলে আমরা হলো লিঙ্ক লিস্ট দিয়ে আমরা কিছু ডেটা হোল্ড করতে পারি, অ্যান্ড আফটার দ্যাট আমরা হচ্ছিল এই লিঙ্ক লিস্ট দিয়ে হচ্ছিল আবার এই কালেকশন দিয়ে অ্যারেজ না, এটা আবার আলাদা, এটা আলাদা। আচ্ছা, এই শর্ট কিন্তু অ্যারেজ দিয়ে করতে পারতো। তোমাদের একজন এটা বললো যে অ্যারেজ, এটাও দেখো ইউটিলিটির মধ্যে আন্ডারে, এগুলো হলো ইউটিলিটি কিছু মেথড, ঠিক আছে। সো ইউটিলিটি এখানেও দেখবো শর্ট আছে, তারপরে বাইনারি সার্চ আছে, তারপরে হচ্ছে হলো ফাইন্ড মনে আছে, ফিল আছে। সো এই কালেকশনের মধ্যেও তুমি এই ধরনের মেথড পাবা। সো কালেকশন ডট, এই যে দেখো বাইনারি সার্চ, এ ধরনের আরও অনেক মেথড আছে। এখানে দেখলে দেখতে পারবা যে এখানে তোমার যেটা দরকার, ফিল, রিপ্লেস সামথিং, মানে রিপ্লেস হচ্ছিল আবার রিভার্স করা, যেমন যে রিভার্স অর্ডার আছে, মানে তোমার যে অর্ডার তুমি জাস্ট রিভার্স করে দেবে, ঠিক আছে। সো এই ধরনের মেথডগুলো এখান থেকে ইউজ করতে হবে। শর্ট, বাইনারি সার্চ হচ্ছে হলো তুমি ওই অ্যারেটার নাম বলে দিবা, কোন অ্যারেটার মধ্যে সার্চ করতে যাও, অ্যান্ড কি এলিমেন্টটা সে হচ্ছে হলো এটা ফাইন্ড করে আইদার -1 রিটার্ন করবে, -1 মানে হচ্ছে সে পায় নাই, আর আদারওয়াইজ সে হচ্ছে হলো ইন্ডেক্সটা রিটার্ন করবে। আচ্ছা, এটা হলো মোটামুটি তোমাদের মানে বেসিক লিস্টের। এখানে কিছু আরও মানে স্পেশালাইজ কিছু কালেকশন আছে। একটা হচ্ছে হলো ম্যাপ নামে একটা জিনিস আছে। ম্যাপ মানে হচ্ছে হলো দেখো অ্যারে যখন তুমি ডাটাগুলো রাখছো, অ্যারের মধ্যে কি ছিল, ইন্ডেক্স ছিল, এর তারপর তুমি ডাটা রাখছো। অ্যারে ইন্ডেক্সগুলো কি হইতো, ইন্টিজার, 0 1 2 3 সবসময় ইন্টিজার। বাট এভাবে কোনো সময় ইন্ডেক্স করছো যে তোমার নাম দিয়ে তুমি যদি দাও, মানে থার্ড ব্র্যাকের মধ্যে তোমার নামটা দিবা, তাহলে সে হচ্ছে হলো তোমার ধরো নাম আর সিজিপি রাখবা, থার্ড ব্র্যাকের মধ্যে তোমার নাম দিবা, সে হলো তোমার সিজিপি বের করে দেবে। এরকম করা গেছে? এটা কি কাইন্ড অফ ম্যাপিং না, তোমার নামের সাথে তোমার সিজিপিএ? অথবা এভাবে যদি আর বলো যে তোমার আর তোমার ফ্রেন্ডের নাম একসাথে আমি রাখবো, মানে তোমার ফ্রেন্ডকে ধরো একজনের ফ্রেন্ড আছে, ঠিক আছে, তাহলে এখানে কার সাথে কার ম্যাচটা, এই ম্যাপটা আমি একজনের সাথে আরেকজন ম্যাপ করতেছি, অথবা তোমার নামের সাথে তোমার সিজিপি ম্যাপ করতেছি। সো এই ম্যাপিংয়ের কাজটা হচ্ছিল এখানে একটা ম্যাপ আছে, সেই ম্যাপ দিয়ে করা যায়। এখানে কয়েকটা ম্যাপ আছে, একটা আছে হ্যাশ ম্যাপ, আর একটা আছে মনে হচ্ছিল আমার ঠিক নামটা মনে নাই, হ্যাশ ম্যাপ আর সামথিং আরেকটা ম্যাপ আছে, আমার ঠিক নামটা মনে হয়, একটু দেখে নিও। আমি হ্যাশ ম্যাপটা জাস্ট দেখাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ, এখানে পেয়েছি হ্যাশ ম্যাপ, হ্যাশ টেবিল এন্ড হ্যাশ সেট, ঠিক আছে। এটা একটা ছোট একটা কম্পারিজন আছে, বাট আমরা এখন কম্পারিজনের মধ্যে এত না যাই, মানে এগুলো থ্রেড স্পেসিফিক সামথিং কিছু আছে। আমরা একদম বেসিকটা দেখি। হ্যাশ ম্যাপ হচ্ছিল তোমাকে বলতে হবে এখানে তোমার কিটা কি। এখানে হলো দুইটা জিনিস, একটা নাম হলো কি, একটা নাম ভ্যালু। মানে তুমি কার করেসপন্ডিং কোনটা রাখবা, যার করেসপন্ডিং রাখবা সেটার নাম হলো কি, অ্যান্ড তার করেসপন্ডিং যেটা রাখবা সেটা হলো ভ্যালু। তো ধরো তোমার নামের করেসপন্ডিং আমি সিজিপিএ রাখতে যাচ্ছি, কারণ নামটা হচ্ছিল কি আর ভ্যালুটা হচ্ছিল সিজিপিএ, ঠিক আছে। হ্যাশ ম্যাপ এখানে কি দুইটা জিনিস আসতেছে না,
সো দুইটা টাইপ দিতে হয়, যে কি এর টাইপ কি হবে, ভ্যালুর টাইপ কি হবে। কি এর টাইপ স্ট্রিং হতে পারে, ভ্যালুর টাইপ স্ট্রিং হতে পারে, ডাবল হতে পারে। সো ধরো আমি নামের করসপন্ডিং আমি যদি রাখি তাহলে স্ট্রিং কমা ডাবল, কারণ আমি সিজিবি রাখতেছি। এরপরে একটা নাম দিলাম, ধরো ম্যাপ, নিউ হ্যাশ ম্যাপ কমা। সো এখন তুমি যদি এখানে কোনো কিছু রাখতে চাও, তোমার দুইটা জিনিস দিতে হবে, কার করসপন্ডিংয়ে তুমি কী রাখবে। সো আমি এখানে যদি দিই ম্যাপ ডট, এখানে আছে পুট। সো পুটের মধ্যে আমি যদি দেই সে অনিক 3.86, এটা হচ্ছে হলো অনিকের করসপন্ডিংয়ে সে 3.86, এবং এটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে ক্যাপিটাল এ যদি দাও আর স্মল এ যদি দাও এটা ডিফারেন্ট। আচ্ছা, সো এখানে আমি যদি দেই সে সো এর এখানে হচ্ছে না এমনি করসপন্ডিং, নামের করসপন্ডিং আমি হচ্ছে কিছু ভ্যালু রেখে দিই। এখন তুমি যদি দেখতে চাও সে নাইমের করসপন্ডিংয়ে কি আছে, মানে একটা পার্টিকুলার ভ্যালু, সো এস আউট দিলাম, ম্যাপ ডট গেট নামে একটা মেথড আছে, এখানে তুমি জাস্ট নামটা দিয়ে দিবা, সে ধরো নাইম। এখন কি প্রিন্ট করবে সে, নাইমের করসপন্ডিংয়ে যে ভ্যালুটা আছে, ঠিক আছে। সো আমি এখানে যদি এখন রান করি, এখন দেখবো 355, বুঝা গেছে হ্যাশ ম্যাপটা কিভাবে কাজ করে। সো হ্যাশ ম্যাপ ইজ এ কাইন্ড অফ অ্যারে যেখানে ইন্ডেক্সটা ইন্টিজার না হয়ে এখানে অন্য ধরনের ইন্ডেক্স ইউজ করতেছে। অন্য ধরনের কি, এখানে যে কোনো কিছু হতে পারে, স্ট্রিং, ডাবল, এটা একটা কাস্টম টাইপ হতে পারে, মানে স্টুডেন্ট, ঠিক আছে। না না এটা আসলে অ্যারে না, মানে অ্যারের মতো কাজ করে, আমি বুঝলাম, বাট ব্যাকগ্রাউন্ডটা আসলে অ্যারের মতো কাজ করে না, ব্যাকগ্রাউন্ডে এরকম একটা লিস্ট মেনটেন করেছে। তো আমার ইমপ্লিমেন্টেশন আসলে দেখতে হচ্ছে না, কারণ ইমপ্লিমেন্টেশন আমাদের এটা করে দেওয়া আছে। আর একটা ক্লাস তৈরি করতে হবে, যে ক্লাসটা হলো ভ্যালু হিসেবে দেবে। আচ্ছা, আরেকটা ছোট একটা জিনিস দেখে স্ট্যাক কীভাবে ইউজ করি, ঠিক আছে। সো দেখো সিমিলারলি আগের মতনই, এগুলোর কোনো ডিফারেন্স কিছু নাই। মনে করো আমি একটা হলো স্ট্রিং টাইপের স্ট্যাক ইউজ করতে যাচ্ছি, তাহলে এখানে দিব স্ট্রিং, স্ট্যাকের নাম এসটি দিলাম, নিউ স্ট্যাক অ্যান্ড এসটি ডট হচ্ছিল আমাদের এখানে কি ছিল, পুশ ছিল না, তো এই যে পুশ, হ্যাঁ সিমিলারলি যে পিছনে অ্যাড করে পুশ আর অ্যাড একই রকম। অ্যান্ড হচ্ছে হলো আবার দিলাম পুশ, তো দেখো আমরা যেরকম স্ট্যাক ইউজ করছি, স্ট্যাকের মধ্যে আমরা কি ইউজ করছি, মানে পুশ দিলে সে পুশ করতে থাকবে, পপ দিলে কি করবে, ব্যাক করে পপ নিয়ে আসবে। সো এস আউট এসটি ডট পপ যদি দেই, তাহলে এখানে দুইটা জিনিস আছে, পিক, পিক মানে হচ্ছিল সে জাস্ট রিটার্ন করবে, মানে এটাকে ডিলিট করবে না, আর পপ মানে হচ্ছিল সে রিটার্নও করবে অ্যান্ড ডিলিট করে দিবে। সো আমি যদি পপ দেই, এখন যদি আমি রান করি, লাস্ট ইন ফার্স্ট আউট, সো ওয়ার্ডটা মিলছে। সো দেখো আমাদের অলরেডি যে জিনিসগুলো আমরা জানতাম সেগুলো এখানে জাস্ট করে দেওয়া আছে, আমাকে জাস্ট ইউজ করলাম। সো স্ট্যাক, এখন যদি কিউ ইউজ করতে যাই তাহলে কি করতে হবে, এখানে কিউ লিখতে হবে, কি টাইপের জিনিস লিখতে চাই ওটা দিতে হবে। আর কিউর ক্ষেত্রে মনে হয় আছে হচ্ছিল সামথিং, মনে হয় না লাস্ট ইন ফার্স্ট আউট, ওটা মনে হয় এরকম পুশ আছে আর এরকম মানে পপ আছে, না না ফন্ট আছে ওখানে, ওখানে হলো ফন্ট সামথিং এরকম, মানে এটা দেখো এটার মধ্যে কি আছে। আচ্ছা আমি জাস্ট দেখাই দিই, তোমাদের তো বাসায় তোমাদের বিশ্বাস নেই। ও আচ্ছা, কিউ হচ্ছে হলো এখানেই করা যাবে না, কিউ তো আসার কথা, প্রবাবলি মনে হয় আমি এখানে কোনো ভুল করছি।
আবার আবার ইয়া করুন আবার না এখানে কিউ ও শিট কি করতে হয় আচ্ছা আমি মনে হয় কোনো ভুল করছি আচ্ছা আমি ব্রেকে পরে দেখাই দিচ্ছি ওকে সো আপাতত এটুকুই থাক ক্লাসের ক্লাস শেষ এত সহজ আচ্ছা 15 মিনিট ব্রেক সো এরপর